অগ্নি, আর ভালো লাগছে না রে। এই একঘেয়ে জীবন বড্ড বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে, বুঝলি। সিলিং এর দিকে একরাশ ধোঁয়া ছেড়ে বললেন আব্দুল। অগ্নি কোরার মাথায় হাত বুলোচ্ছিলেন। বললেন, তা ব্যাপারটা মন্দ বলিসনি। তোর তো তাও কোর্ট আছে, মামলা মোকদ্দমা আছে, ব্যস্ততা আছে। আর আমার তো এখন রিটায়ার্ড লাইফ, কাজকর্ম কিছুই নেই, আরো বেশি একঘেয়ে জীবন। তাহলে চল কদিন একটু ঘুরে আসি। হ্যাঁ, সে তো যাওয়াই যায়। আমারও বেশ কয়েকদিন থেকে মনটা ঘুরু ঘুরু করছে। চল পাহাড়ে যাওয়া যাক। না বন্ধু, তা হবে না। তাহলে কি সমুদ্র? না, তাও না। তাহলে গ্রাম, বিশুদ্ধ গ্রাম। শহরের কোলাহল থেকে দূরে নির্জন নিরালা একটা ছবির মতো সুন্দর গ্রাম। একটা বাগান দিয়ে ঘেরা মাটির বাড়িতে আরাম করে থাকা। তা এমন সুন্দর বাড়িটা দেবে কে শুনি? কেন, এই শর্মা দেবে? মানে? আরে আমার নিজের দেশের বাড়ি হলো দেবগ্রামে। এই সেরেছে, সেটা আবার কোথায়? এই তো, নিজেদের রাজ্যকেই ভালো করে চিনিস না, আর তুই কিনা আবার পুলিশ। ছো। থাক থাক, খুব হয়েছে। জায়গাটা কোথায় বলবি কি? কাটোয়াতে। ছবির মতো সুন্দর জায়গা। তাছাড়া টাটকা শাক সবজি, পুকুরের ফ্রেশ মাছ, দেশি মুরগি। ওরে থাম থাম, আর বলতে হবে না ভাই। যাব নিশ্চয়ই যাব। তা কবে যাবি? পরশু তো কালী পুজো। চল কালই চলে যাই। ওখানে খুব ধুমধাম করে কালী পুজো হয়। সারা গ্রামে উৎসব লেগে যায়, খুব মজা হয়। আমি গেছিলাম সে বহু বছর আগে, তারপর আর যাওয়া হয়ে ওঠেনি। অতি উত্তম প্রস্তাব, তাই করা যাক তাহলে। কিরে কোরা, রাজি তো? কোরা সঙ্গে সঙ্গে লেজ নাড়িয়ে উৎফুল্ল কণ্ঠে ডেকে উঠল। পরের দিন সকাল 6টায় আব্দুলের গাড়িতে করে রওনা দিলেন ওনারা। শুরুতে অগ্নি চালাবেন, আর ঘন্টা দুয়েক পর চালাবেন আব্দুল। কোরা পিছনের সিটে বসে খোশ মেজাজে বাইরের দৃশ্য উপভোগ করছে। আব্দুল বললেন, ওখানে সবকিছু দেখাশোনা করে সাদাব চাচা। সেই বাবার আমলের লোক, 70 বছর বয়স, কিন্তু দেখলে বুঝতেই পারবি না। পুরো সলমান খানের মতো চেহারা, আর হাতের রান্না, আহা, পুরো অমৃত। আমি ফোন করে দিয়েছি, ঘরদোর পরিষ্কার করে দেবে। দেবগ্রামে পৌঁছতে 4.5 ঘন্টা লেগে গেল। জায়গাটা সত্যিই খুব সুন্দর। গাছপালা পুকুরে ঘেরা শান্ত ছিমছাম একটা গ্রাম। শহরের যানজট কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে এমন জায়গা সত্যি মন ভালো করে দেয়। আব্দুলের বাড়ি পৌঁছে অগ্নির মন আরো ভালো হয়ে গেল। কি সুন্দর বাগানে ঘেরা একটা মাটির বাড়ি, টালির চাল দেওয়া। দেখলেই বোঝা যায় বেশ পুরনো, কিন্তু নিয়মিত রক্ষণাবেক্ষণের ফলে বেশ ঝকঝকে আছে। অগ্নি বললেন, কি সুন্দর বাড়ি রে তোর। হ্যাঁ, আসলে এই বাড়ি আমার ইমোশন। দাদু বানিয়েছিলেন, চাইলেই এটাকে পাকা বাড়ি করতে পারতাম, কিন্তু এই মাটির বাড়িতে যা আরাম তা পাকা বাড়িতে নেই। মেন গেট খুলে ঢুকলেন দুজনে। মাঝখানে নুড়ি পাথর বিছানো রাস্তা, আর দুধারে গাছের বাগান, অপূর্ব। সদর দরজা খুলে বেরিয়ে এলো সাদাব চাচা। সত্যি আব্দুল ভুল কিছু বলেনি। মাথার চুলে পাক ধরলেও পেটানো চেহারা দেখলে সত্যি বোঝা মুশকিল যে ভদ্রলোকের বয়স 70 পেরিয়েছে। হাসি মুখে বলল, ও দাবাও, এলেন তাহলে এতদিন পর? আমি বুড়ো হয়েছি, আর কতদিন আগলে রাখবো বলো দিইনি এই বাড়ি। এবার সব বুঝে নিয়ে আমার মুক্তি দাও তো দিই। আব্দুল এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল সাদাবকে। বলল, আরে চাচা, এ বাড়ি তো তোমারই। তুমি আছো বলেই তো বাড়িটা এত সুন্দর আছে। আর তুমি আবার বুড়ো হলে কবে?
কতবার বলেছি সিনেমায় নেমে পড়ো, ওসব সালমান শাহরুখ পাত্তা পাবে না তোমার কাছে। সাদাব মুখ বেঁকিয়ে বলল, যাও তো, অত আদি খেতা। আব্দুল অগ্নিকে দেখিয়ে বলল, চাচা, এ আমার বন্ধু অগ্নি, পুলিশের অফিসার ছিল, এখন রিটায়ার করে ঝাড়া হাত পা। নিয়ে এলাম দেবগ্রাম, আর তোমার হাতের রান্না খাওয়াবো বলে। সাদাব হাসি মুখে ওদের সুটকেস দুটো তুলতে তুলতে বলল, খুব ভালো কইছো। আসুন অগ্নি দাদা, আসেন। এইখানে কদিন থাকলে দেখবেন মন মেজাজ পুরো ফুরফুরে হয়ে যাবে। দুজনে ভেতরে এলেন। মোট 4টে ঘর, তার মধ্যে একটাই সাদাব থাকে, আর দুটো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে ওদের জন্য। অগ্নি দেখলেন বাড়িটা মাটির হলেও বিদ্যুৎ আছে। বাথরুমে ওয়েস্টার্ন কমোড আছে, বেসিন আছে, টিভি, এমনকি ওয়াশিং মেশিনও রয়েছে। বুঝলেন বাড়িটা আধুনিকতায় না মরলেও বাকি সবকিছু আধুনিক করে ফেলেছে আব্দুল। যাত্রার কারণে শরীর বেশ ক্লান্ত ছিল। মুরগির ঝোল আর ভাত করিয়ে রেখেছিল সাদাব। খেয়ে দিয়ে বিছানায় শুতেই দু চোখে ঘুম নেমে এলো অগ্নির। ঘুম ভাঙল বিকেলে। উঠে দেখলেন 5টা বাজে। কোড়া গুটি সুটি মেরে শুয়েছিল। অগ্নিকে উঠতে দেখে গা ঝাড়া দিয়ে উঠে পড়ল। দুজনে বাইরে বেরিয়ে দেখেন উঠোনে ইজি চেয়ারে গা এলিয়ে বসে আছেন আব্দুল। অগ্নিকে দেখে বললেন, ঘুম ভাঙলো? আয় আয়, এই সাদাব চাচা, একটু চা দিয়ে যাও এবার। আব্দুলের পাশে রাখা খালি ইজি চেয়ারটায় আয়েশ করে বসলেন অগ্নি। একটু পরেই সাদাব চা, মুড়ি আর পাঁপড় ভাজা নিয়ে গেল। অগ্নি চায়ে চুমুক দিয়ে বললেন, সত্যি আব্দুল, এমন একটা ট্রিপ উপহার দেওয়ার জন্যে তোকে সত্যি অজস্র ধন্যবাদ। কি বলিস কোড়া? কোড়া আব্দুলের পা চেটে দিয়ে ধন্যবাদ জানালো। আব্দুল একটা সিগারেট ধরিয়ে প্যাকেটটা অগ্নির দিকে এগিয়ে দিয়ে বললেন, কাল আরো ভালো লাগে। এখানে কালী পুজো এত সুন্দর হয় যে দেখে মন ভরে যাবে। আর তাছাড়া এখানকার লোকেদের হাতের তৈরি তুবড়ি আর রং মশাল দেখে তোর মাথায় ঘুরে যাবে। কলকাতায় এমন জিনিস দেখিসনি, এ গ্যারান্টি সহকারে বললাম আমি। অগ্নি উত্তরে কিছু বলতে যাবেন এমন সময় ডোরবেল বেজে উঠল। সাদাব দরজা খুলে দিতে ঘরে প্রবেশ করলেন একজন মধ্যবয়স্ক ব্যক্তি। বেঁটে খাটো গোলগাল ফর্সা চেহারা আর মুখে ফ্রেঞ্চ কাল দাড়ি, সঙ্গে চোখে সোনালি ফ্রেমের চশমায় বেশ একটা ব্যক্তিত্ব ফুটে উঠেছে। আব্দুলের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, আরে বাইরে গাড়ি দেখে বুঝলাম আপনি এসছেন উকিল বাবু, তাই দেখা করতে চলে এলাম। আব্দুল উঠে দাঁড়িয়ে বললেন, আরে আসুন আসুন ডাক্তারবাবু, আলাপ করিয়ে দিই। আমার বন্ধু অগ্নিদেব সান্যাল, এখানকার কালী পুজো দেখাতে নিয়ে এলাম। অগ্নিও উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিলেন। ভদ্রলোক করমর্দন করে বললেন, আমি অচিন্ত সরখেল, পেশায় ডাক্তার আর নেশায় শেফ। ওষুধ দিয়ে লোকেদের প্রাণ বাঁচাই আর খাবার খাইয়ে লোকের প্রাণ উৎফুল্ল করি, বুঝলেন? বলে হেসে উঠলেন। তারপর আব্দুলের দিকে ফিরে বললেন, খুব ভালো দিনে এসছেন উকিল বাবু। আজ স্পেশাল চিকেন তন্দুরি আর রেশমি কাবাব বানাচ্ছি। সন্ধেবেলা তাহলে দুজন আমার বাড়ি চলে আসুন, একটু বুড়ো সাধুর সঙ্গে জমিয়ে খাওয়া যাবে, কি বলেন? আরে সে আর বলতে, আপনার হাতের রান্না, তাতে কি আর না বলা যায়। বুঝলি অগ্নি, অচিন্তবাবুর হাতে জাদু আছে। রান্নার এমন টেস্ট আমি কোথাও পাইনি। ভদ্রলোক মিনিট 10 বসে চলে গেলেন। বললেন, তাহলে বেশি দেরি করবেন না যেন। হ্যাঁ, চলে আসুন, আমি কাবাব তৈরি করে গিয়ে। উনি চলে যেতে আব্দুল বললেন, এমন মানুষ আজকের দিন আর হয় না রে। এই গ্রামেরই ছেলে, ডাক্তারি পাশ করে এখানেই চলে আসেন আর প্র্যাকটিস করেন। আর বলেন, সবাই যদি শহরে ডাক্তারি করে তাহলে গ্রামের লোকগুলোকে কে দেখবে? এই গ্রামেই শুধু নয়, আশেপাশের গ্রাম থেকে কত লোক যে ওনার কাছে আসে। উনি সবাইকে দেখেন, যে যা পারে দেয়, উনি তাতেই খুশি। আর খাওয়াতে খুব ভালোবাসে। বিয়ে থা করেননি? না, আমাদের মতোই ঝাড়া হাত পা। সত্যি এনারা আছেন বলেই মনুষ্যত্ব আছে।
তা যা বলেছিস। নে চল, এবার তৈরি হয়ে নে, ওনার বাড়ি যাওয়া যাক। দুজনে তৈরি হয়ে বেরিয়ে পড়লেন আধ ঘন্টা পর। অচিন্তের বাড়ি আব্দুলের বাড়ি থেকে হেঁটে মিনিট 10 পর। ওনারা পৌঁছতেই ভদ্রলোক হাসি মুখে অভ্যর্থনা জানালেন। তারপর ওনার বানানো কাবাব আর ওল্ড মস্ক সহযোগে সন্ধ্যাটা বেশ ভালো কাটল। ওনার বাড়ির বাগানে সুন্দর বারবিকিউর ব্যবস্থা, গরম গরম বানিয়ে আনছেন আর খাওয়া হচ্ছে। 8টা নাগাদ ওনার থেকে বিদায় নিয়ে ওনারা ফেরার পথ ধরলেন। অগ্নি একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, সত্যি ভদ্রলোকের হাতে জাদু আছে। এত সুস্বাদু কাবাব অনেক দিন খাইনি। বাড়ি ফিরে গল্প করে রাত্রে শুয়ে পড়লেন ওনারা। আর কিচ্ছু খাওয়ার জায়গা নেই পেটে। পরদিন ভোরবেলায় কলিং বেজের শব্দে ঘুম ভাঙল অগ্নির। ফোনটা নিয়ে দেখলেন 5টা 10। এত ভোরে কে এলো? উঠে বাইরে এসে দেখলেন আব্দুলও বেরিয়ে এসেছেন। দরজা খুলতে দেখা গেল অচিন্ত বাবু দাঁড়িয়ে, মুখ চোখ ফ্যাকাশে। অগ্নি বললেন, কি হয়েছে? খুন। আতঙ্ক জড়ানো গলায় বললেন অচিন্ত। গ্রামের পশ্চিম প্রান্তে একটা গোয়াল আছে, সেখানে 4-5টা গরু থাকে। তা ভোরবেলা দুধ দোয়াতে গিয়ে গোয়ালা হরেন দেখে গোয়ালের কোণে ওই খড়ের গাদায় উপুর হয়ে পড়ে রয়েছে বিশু পাগলা। চারপাশে রক্ত দেখেই বেচারা ভয় পেয়ে ছুটে এসেছিল আমার কাছে। আমি ওকে থানায় পাঠিয়ে আপনাদের কাছে চলে এলাম। চলুন তো একবার গিয়ে দেখে আসি। চল আব্দুল, আয় কোড়া। দ্রুত পা চালিয়ে ওনারা চলে গেলেন গোয়ালে। ততক্ষণে আরো মানুষ চলে এসেছে, সবাই জটলা করছে। অচিন্ত বললেন, আহা, একদম কেউ ভিড় করবেন না, এখানে পুলিশ এলো বলে। অগ্নিবাবু একবার ভেতরে যাবেন নাকি? চলুন একবার দেখে আসি। বলে অগ্নি এগিয়ে গেলেন। ভেতরে একটা খড়ের গাদায় উপুর হয়ে পড়ে আছে একজন মানুষ। গায়ের জামা ময়লা এবং শতচ্ছিন্ন, আশেপাশে রক্তের দাগ, রক্ত শুকিয়ে গেছে। অগ্নি বললেন, দেখে মনে হচ্ছে মৃত্যু কাল রাতে হয়েছে, তাই রক্ত শুকিয়ে গেছে। এ কি, ভেতরে আপনারা কেন? জানেন না এটা ক্রাইম স্পট? আরে এ কি স্যার, আপনি? আব্দুল বাবু আছেন দেখছি। চেনা গলাটা পেয়ে অগ্নি পিছনে ঘুরে বললেন, আরে দাস, তুমি এখানে? ইন্সপেক্টর দাস হাসি মুখে বললেন, স্যার, বকখালি কেসের পর আপনার সৌজন্যে বেশ নাম ডাক হলো। তারপর পদোন্নতি হয়ে সিনিয়র ইন্সপেক্টর পদে এলাম এই গ্রামে। তা আপনারা এখানে? আব্দুল বললেন, আরে এটা তো আমারই গ্রাম, অগ্নিকে ঘুরতে নিয়ে এসেছি। কিন্তু এবারেও রহস্য পিছু ছাড়লো না। একটা মিচকি হাসি হেসে বললেন দাস। তা কিছু পেলেন নাকি? অগ্নি মাথা নেড়ে বললেন, আরে না না, এই তো সবে এলাম। গ্লাভস আছে নাকি এক্সট্রা? দাস একজন কনস্টেবলকে বলে গ্লাভস এনে দিল। অগ্নি হাতে পড়ে এগিয়ে গেলেন লাশের দিকে। পিছন পিছন আব্দুল, দাস আর অচিন্ত। বাকি লোকের জটলাকে ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে নিয়ে গেল পুলিশ। একটু ভালো করে তীক্ষ্ণ নজর দিয়ে দেখে অগ্নি বললেন, ভিকটিমের গলায় দুটো গভীর ক্ষত, কোনো তীক্ষ্ণ জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছিল। দুটো ক্ষতর মধ্যে 2 আঙুলের মতো ফাঁক। কিন্তু ওনার কথা শেষ হবার আগেই আব্দুল বললেন, অগ্নি, মেঝেতে দেখ। দেখা গেল মেঝেতে রক্ত দিয়ে লেখা আছে ড্র্যাক। আব্দুল চেঁচিয়ে উঠলেন, তার মানে কি ড্রাকুলা লিখতে চেয়েছিল? গলার কাছে ওই দুটো ক্ষত চিহ্ন কি তবে সদন্তের? অগ্নির মুখে ভ্রুকুটি। সত্যি এমন ক্ষত চিহ্ন তো সেই রকম কিছু ইঙ্গিত করছে। কিন্তু এই 21 শতাব্দীতে ড্রাকুলা নাকি কোনো অন্য ব্যাপার? অগ্নি চিন্তার জালে ডুবে গেলেন। হুঁশ ফিরল কোরার ডাকে। কি যেন দেখাতে চায় সে। সেই দিকে এগিয়ে গিয়ে চোখ ছানা বড়া হয়ে গেল অগ্নির। ভিকটিমের হাতে একটা কাগজ আর কিছু নকল দাড়ি
সন্তর্পণে সেগুলোকে বার করে দাড়িটা দাসকে এগিয়ে দিয়ে অগ্নি বললেন, এগুলো ফরেন্সিকে দাও, দেখি কি পাওয়া যায়। বলে কাগজটা খোঁজেও সেই কাগজের বাকি অংশটা আর পাওয়া গেল না। অগ্নি বললেন, একজন পাগলকে কেউ কেন খুন করবে? আর এই লেটার প্যাডের লেটার ও পেন কোথায়? এটা কিসের লেটার প্যাড বুঝতে পারলি? পুরোপুরি শিওর নই, তবে মনে হচ্ছে এটা কোনো ইন্টেলিজেন্স এজেন্সির লেটার প্যাডের চিঠি। আচ্ছা, এই পাগলটা কবে থেকে এখানে আছে? অচিন্ত বললেন, আরে ও তো সে বহু বছর ধরে এখানে রয়েছে, সারা রাস্তা ঘুরে বেড়াতো, এটা ওটা কুড়িয়ে নিয়ে চলে আসতো। তো ও যে লেখাপড়া জানতো, সেটা তো আমার জানা ছিল না মশাই। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। আর এক্ষেত্রে তো আরোই, কারণ এই খুনটা কি সত্যি কোনো ড্রাকুলা করেছে? যদি করেছে তাহলে কে সেই ড্রাকুলার? আর যদি নয় তাহলে কে আর কেন? পুলিশ লাশটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে গেল। দাস বিদায় জানিয়ে চলে গেলে অগ্নিরা বাড়ির রাস্তা ধরলেন। এই রকম একটা সুন্দর জায়গায় এমন একটা ঘটনা সত্যি অভাবনীয়। একজন পাগলের মৃত্যুতে এলাকাতে সাময়িক চাঞ্চল্য দেখা দিলেও বেলা বাড়তেই সেটা কেটে গেল। সে কেন মরল বা কে তাকে মারল, সেই নিয়ে গ্রামের মানুষের আর বেশি ভাবতে নারাজ। তারা কালী পুজোর প্রস্তুতিতে ব্যস্ত। সন্ধে হতেই সবাই জড়ো হলো গ্রামের কালী মন্দিরে। অগ্নিকে নিয়ে আব্দুল সেখানেই এসে উপস্থিত হলেন। মন্দিরটা দেখেই বোঝা যায় বেশ প্রাচীন, কিন্তু বেশ ঝকঝকে আর সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা। অগ্নি সেটাই দেখছিলেন। আব্দুল বললেন, এই মন্দিরের বয়স 100 বছরেরও বেশি। এখানকার তৎকালীন জমিদার রাজবল্লভ রায় স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। তারপর ধুমধাম করে সে বছর কালী পুজো হয় এই দেবগ্রামে। বললে বিশ্বাস করবি না, তারপর থেকে এই গ্রামে অনেক ভালো ঘটনা ঘটে রে। সে বছর দারুণ ফসল হয়, জমিদারের ব্যবসা ফুলে ফেঁপে ওঠে, রোগ ব্যাধি কমে যায়। সেই থেকে প্রতি বছর গ্রামে ধুমধাম করে কালী পুজো হয়। জমিদারি আর নেই বটে, কিন্তু সেই বংশের লোকজন এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করেন। সঙ্গে গ্রামের মানুষরাও যে যতটা পারে করে। তাই এই মন্দির আজও এত সুন্দর আছে। আর ওই যে সামনের সারিতে বসে আছেন প্রবীণ মানুষটি, উনি হলেন এই জমিদারের বর্তমান বংশধর, মিস্টার সূর্য রায়। অগ্নি একবার ভালো করে দেখলেন সূর্য রায়কে। 60-এর কাছাকাছি বয়স হবে। মাথায় কাঁচা পাকা চুল, দাড়ি গোপ নিখুঁতভাবে কামানো, চোখে রিমলেস চশমা, পরনে গরদের ধুতি আর চাদর। মুখে একটা প্রশস্ত হাসি নিয়ে কালী মায়ের দিকে তাকিয়ে বসে আছেন। পুজো শেষ হতে আব্দুল বললেন, চল ওনার সাথে আলাপ করিয়ে দিই। দুজনে এগিয়ে গেলেন সামনে। সূর্যবাবু আব্দুলকে দেখে হাসি মুখে বললেন, আরে আব্দুল যে, কি খবর, কবে এলে? আব্দুলও প্রত্যুত্তরে হাসি মুখে বললেন, কাল এসেছি। কালী পুজোয় অনেক বছর আসা হয় না, তাই এবার চলেই এলাম। বাহ, খুব ভালো করেছ। তার সঙ্গে কে, বন্ধু? হ্যাঁ, আলাপ করিয়ে দিই। এ হলো অগ্নিদেব সান্যাল, কলকাতা পুলিশের ডাক সাইটে অফিসার ছিল, এখন রিটায়ার। বাহ, আলাপ করে খুব ভালো লাগলো। বলে ডান হাত প্রসারিত করল সূর্যবাবু। অগ্নি হেসে করমর্দন করে বললেন, আমারও। তা আপনি কি এই গ্রামেই থাকেন? এই মাস 2 হলো এখানেই থাকছি। বয়স হয়েছে, শরীরে রোগ বাসা বেঁধেছে। কলকাতায় ব্যবসা আছে, সে এখন ছেলেই দেখে। আমার স্ত্রী গত হলেন, তারপর ওখানে আর মন টিকল না, তাই ব্যবসা ছেলেকে বুঝিয়ে এখানে চলে এসেছি। নিজের পৈতৃক গ্রামে নিরিবিলিতে শেষ জীবনটা কাটিয়ে দেব বলে। বাহ, সে তো খুব ভালো কথা, কিন্তু নিরিবিলি ব্যাপারটা একটু ধাক্কা খেলো না আজকের ঘটনায়? কোন ঘটনা? ও, ওই বিশু পাগলের মৃত্যু?
ধুস, ওটা কোনো ঘটনাই নয়। ও বেটা মনে হয় পড়ে টরে গিয়েছিল, তাতেই মরেছে। পুলিশ অহেতুক জলঘোলা করছে। আর ওই লেখাটা, হাতে ধরা কাগজ? আরে দূর, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। একটা পাগল কি হাবিজাবি লিখলো, আর সে নিয়ে ড্রাকুলা ফ্রাকুলা বলে যত সব হাবিজাবি রটনা রটানো হচ্ছে। তার মানে আপনি বলছেন এটা খুন নয়? 100 বার নয়। কথা আরো চলত, কিন্তু পুরুত মশাই এসে সূর্যবাবুকে ডেকে কানে কানে কি যেন বললেন। সূর্যবাবু শুনে বললেন, আপনারা আনন্দ করুন, আমি একটু আসছি, একটা জরুরি কাজ এসে পড়েছে। বলে একটু তাড়াহুড়ো করে পুরোহিত মশাইয়ের সাথে ভেতরে ঢুকে গেলেন। কি হলো বলতো? হঠাৎ করে খ্যাপা ষাঁড়ের মতো তাড়া খেয়ে ছুট লাগালেন কেন ভদ্রলোক? কি এমন বললেন পুরুত মশাই? কি জানি রে, পুরো ব্যাপারটাই কেমন রহস্যজনক। সূর্যবাবু কেন বলছেন যে এটা খুন নয়, যেখানে এটাকে দেখে যে কেউ বলবেন যে এটা খুন? আর পুরোহিত মশাই এখন এসে এমন কি বললেন যে উনি এমন হন্তদন্ত হয়ে ছুট লাগালেন? আরে আপনারা কখন এলেন? চেনা কণ্ঠ পেয়ে পিছনে ঘুরে ওনারা দেখলেন অচিন্ত হাসি মুখে দাঁড়িয়ে। আব্দুল বললেন, আমরা তো অনেকক্ষণ এসেছি, আপনার দেখা পেলাম না তো এর আগে। আমি এসছি অনেক আগে, ভেতরে ভোগ রান্না হচ্ছে তারই তদারকি করছিলাম। তারপর বেরিয়ে দেখি আপনারা এখানে, তাই দেখা করতে চলে এলাম। খুব ভালো করেছেন, আমরা একটু সূর্যবাবুর সাথে কথা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন, ওদিকে আবার বাজি পোড়ানো শুরু হচ্ছে। মন্দিরের পিছন দিকে একটা বিশাল মাঠ, সেখানেই বাজি পোড়ানোর আয়োজন করা হয়েছে। ওনারা 3 জন সেখানে উপস্থিত হলেন। অচিন্ত বললেন, 1 ঘন্টার অনুষ্ঠান, বুঝলেন অগ্নিবাবু? আমি গ্যারান্টি দিয়ে বলছি, এমন বাজি আপনি কলকাতায় কোনোদিন দেখেননি। এখানকার লোকেরা নিজের হাতে বানিয়েছে। সেরা 3টে বাজি যাদের হবে, তারা পুজো কমিটির তরফ থেকে দারুণ উপহার পাবে। একটু পরেই মাঠের সব আলো নিভিয়ে দেওয়া হলো, আর তারপর শুরু হলো আতশবাজির খেলা। একের পর এক দুর্দান্ত বাজির প্রদর্শনী চলতে থাকলো। কখনো দুর্দান্ত 3 তলা পর্যন্ত উঁচু তুবড়ি, কখনো বা 4 রং পাল্টানো রং মশাল, কখনো দুর্দান্ত সব হাওয়াই বাজি। সবাই তন্ময় হয়ে দেখতে লাগলেন। সত্যি এমন জিনিস এর আগে দেখেননি অগ্নি। বাজির যে এত প্রকারভেদ হতে পারে তা সত্যি অকল্পনীয়। না, আব্দুলের জন্য কোনো ধন্যবাদই যথেষ্ট নয়। এমন দারুণ জায়গায় এমন অসাধারণ সব বাজির খেলা, আহা অপূর্ব। ঘণ্টাখানেক পর প্রদর্শনী শেষ হলো। আবার মাঠ আলোকিত হলো বিজলি বাতিতে। তবে অগ্নির মনে হলো বাজির রোশনের কাছে এই আলো যেন একেবারেই ফিকে। কেমন দেখলেন? পেছন থেকে প্রশ্ন করলেন অচিন্ত। অসাধারণ, অনবদ্য, অবিস্মরণীয়। সত্যি মশাই, এই জিনিস না দেখলে জীবন অসম্পূর্ণ থাকতো। গদ গদ কণ্ঠে বললেন অগ্নি। বলেছিলাম না, এ জিনিস আপনার ভালো লাগবে। চল এবার যাওয়া যাক, ভোগ খাওয়ানো শুরু হলো বলে। বলে অচিন্ত হাঁটা লাগালেন মন্দিরের দিকে। পেছনে অগ্নি আর আব্দুল। এত বাজিতে অসুবিধা হতে পারে ভেবে কোরাকে সঙ্গে আনেননি অগ্নি। ও সাদাবের কাছে আছে। খাবার জায়গায় পৌঁছে দেখা গেল ইন্সপেক্টর দাস সিভিল ড্রেসে এসেছেন পুজো উপলক্ষে। ওনার সাথে সূর্যবাবু বেশ উত্তেজিতভাবে কথা বলছেন। অগ্নিরা কাছে যেতেই দাস হাসি মুখে বললেন, আপনারা কখন এলেন স্যার? বাজির প্রদর্শনী দেখলেন? হ্যাঁ দেখলাম, দুর্দান্ত। আমার আসতে একটু দেরি হয়ে গেল, থানার একটা দরকারি কাজ ছিল, তাই এলাম। বাজির প্রদর্শনী আর দেখা হলো না। আব্দুল ভিডিও তুলেছে, দেখে নিও পরে। আচ্ছা, ওই সকালের মৃত পাগলটার পোস্টমর্টম রিপোর্ট এলো? না স্যার, কাল সকালে হাতে পাবো। সূর্যবাবু এবার বলে উঠলেন, আরে আপনারা আবার ওই পাগলটাকে নিয়ে পড়লেন? ইন্সপেক্টর দাস, আপনাকে বললাম না এটা নিয়ে অযথা জলঘোলা করবেন না। একটা পাগল মরেছে বলে কিসের এত মাথা ব্যথা আপনাদের?
এই পুজো গন্ডার সময় আমার গ্রামে কোনো হাঙ্গামা আমি বরদাস্ত করবো না, বলে দিলাম। আর অগ্নিবাবু, আপনারই বা এত কিসের জিজ্ঞাসা? আরে মশাই, ঘুরতে এসেছেন, ঘুরুন, বেড়ান, আনন্দ করুন, তা না যত সব হাবিজাবি ব্যাপারে মাথা ঘামাচ্ছেন। মিস্টার দাস, আপনি দেখুন যাতে এই নিয়ে আর যেন কোনো হাঙ্গামা না হয়। গ্রামের সবাই এই পুজোর সময়টুকু আনন্দ করে, আপনারা প্লিজ সেটা নষ্ট করবেন না। বলে গটগট করে চলে গেলেন। দাস বিরক্ত কণ্ঠে বলল, ও কি দেমাক! আসলে ওনারা বেশ নাম করা ব্যবসাদার কিনা, ওপর মহলে অনেক জানাশোনা আছে, তাই এসব বলে। অগ্নির মুখ চোখ লাল হয়ে গেছিল, বোঝাই যাচ্ছিল রাগে ফুটছেন তিনি। অচিন্ত ব্যাপারটা বুঝে পরিস্থিতিটা খানিকটা হালকা করার জন্য বলল, আহা, ছাড়ুন তো ওনার কথা, বয়স হয়েছে, তাছাড়া একাকিত্ব সব মিলে একটু খিটখিটে হয়ে গেছেন। চলুন, খেয়ে নেবেন, চলুন। আরে ওসব কথা গায়ে মাখবেন না। ওনারা সেই মতন এগোলেন খাওয়ার জায়গার দিকে। এমন সময় একজন লোক ছুটতে ছুটতে এসে দাসকে দেখে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার স্যার, খুন খুন। দাস অবাক বিস্ময়ে প্রশ্ন করলেন, খুন? কে আর কোথায়, কখন? লোকটা সেই রকমই হাঁপাতে হাঁপাতেই বলল, ভরত মশাই খুন হয়েছেন স্যার, সামনের বাগানে ওনার মৃতদেহটা পড়ে রয়েছে। তুমি কি করে জানলে? ও স্যার, আমি না ওই প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়িতে গেছিলাম, তারপর ফেরার পথে শর্টকাট হয় বলে ওই বাঁশ বাগান দিয়ে দিকে আসার পথে দেখি ওই অবস্থা। চলো চলো, নিয়ে চলো আমাদের, কুইক। ওনারা বেরোতে যাবেন এমন সময় সূর্যবাবু এসে বললেন, কি হয়েছে? সবাই হন্তদন্ত হয়ে কোথায় চললেন? পুরোহিত মশাই খুন হয়েছেন, সেখানেই যাচ্ছি। আর এক্ষেত্রে আপনাকে বলে রাখি সূর্যবাবু, যে আমরা সেই ব্যাপারে তদন্ত করতেই সেখানে যাচ্ছি। আর হ্যাঁ, আমি রিটায়ার করলেও ভেতর থেকে পুলিশের রক্তটা বার করতে পারিনি, তাই কোনো ক্রাইম দেখলে সেখানে ঠিক পৌঁছে যাই। আর এবার কোনো পাগল নয়, খুন হয়েছেন পুরোহিত মশাই, কাজেই এই হাবিজাবি কাজটা তো এবার আমাকে করতেই হবে। কি বলেন? সূর্যবাবুর মুখ কঠিন হয়ে গেল। চল আব্দুল, চলো দাস। এই বলে অগ্নি হাঁটা লাগালেন। টিকটিকিটার বড্ড পাড় বেড়েছে। বিড়বিড় করে বললেন সূর্য রায়। বাঁশ বাগানের সামনে গিয়ে দেখা গেল বেশ কিছু মানুষের জটলা। দাস এগিয়ে গিয়ে বেশ কড়া ধমকের সুরে বলে উঠল, কি ব্যাপার, এখানে এত ভিড় কেন? তাড়াতাড়ি সবাই সরে গিয়ে জায়গাটা খালি করুন, পুলিশকে নিজের কাজ করতে দিন। এক ধমকেই বেশ কাজ হলো, জটলা ফাঁকা হলো। দাস বলল, আসুন স্যার। বলে পকেট থেকে একটা হাই পাওয়ারের টর্চ বার করে সেটা জেলে এগিয়ে গেল। পিছনে অগ্নি, অচিন্ত আর আব্দুল নিজেদের মোবাইলের টর্চ জ্বালিয়ে এগিয়ে গেলেন। সেই লোকটাকে দাস সঙ্গে নিয়েছি জায়গাটা দেখানোর জন্য। বেশি দূর এগোতে হলো না। টর্চের জোরালো আলোতে দেখা গেল একটা ঝোপের মধ্যে পড়ে আছেন পুরোহিত মশাই। দেখি বোঝা যাচ্ছে দেহে প্রাণ নেই। ঝোপটার গায়ে কালচে রক্তের দাগ। দাস এগিয়ে গিয়ে ভালো করে পুরোহিতের মুখের ওপর টর্চ মেরে দেখল, তারপর ঘাড়ের কাছে দেখে বলে উঠল, স্যার দেখুন, এখানেও সেই ড্রাকুলা। অগ্নিরা এগিয়ে গেলেন। দাসের টর্চের আলো ফোকাস করে রয়েছে পুরোহিতের ঘাড়ের কাছে। সেখানেও সেই বিশু পাগড়ার মতো একই রকম এক জোড়া ক্ষতচিহ্ন। দুটো ক্ষতর মধ্যে সেই একই রকম 2 আঙুলের ফাঁক। বোঝাই যায় যে আততায়ী একই লোক। এই যে নিঘাত ড্রাকুলা অগ্নি, সেই ঘাড়ের কাছে সদন্ত দিয়ে কামড়ে ধরে রক্ত খেয়ে মেরে ফেলেছে। ক্ষতস্থান থেকে রক্ত ঝরে ঝোপের মধ্যে পড়েছে। অচিন্তও বেশ মনোযোগ দিয়ে লাশ দেখছিলেন। এবার বললেন, কিন্তু আমাদের গ্রামে আবার ড্রাকুলা এলো কোথা থেকে? এতদিন এই গ্রামে রয়েছি, কই এমন ঘটনা তো আগে কখনো ঘটেনি। তাহলে কি এই ড্রাকুলা নতুন এসছে আমাদের গ্রামে? কিন্তু কে এসে? আর এই পুরুত মশাই বা এখানে এলেন কেন? ওনার বাড়ি তো উল্টো দিকে, কিছুই তো বুঝতে পারছি না। অগ্নির ভ্রু কুঞ্চিত।
একটা সিগারেট ধরিয়ে প্যাকেটটা আব্দুলের দিকে এগিয়ে দিয়ে বললেন, পুরুত মশাই, এই বাঁশবাগানে এলেন কেন? ওনাকে কি কেউ ডেকে এনেছিল? আর খুনি যদি ড্রাকুলাই হয় তাহলে এত লোক থাকতে এনাকেই মারলো কেন? নাকি কাকতালীয়ভাবে ইনি ড্রাকুলার নজরে পড়ে যান? তবে তুই যাই বল আব্দুল, আমার মন বলছে ড্রাকুলা সব ধাপ্পা। আসলে এসব কোনো মানুষেরই কীর্তি। যাই হোক দাস, তুমি বডি পোস্টমর্টমে পাঠাও আর রিপোর্ট এলে আমাকে জানিও। আর এই জায়গাটা সিল করে দাও, কেউ যেন এখানে না আসতে পারে। এই অন্ধকারে তো কিছুই বোঝা যাবে না। কাল সকালে আলো ফুটলে তারপর এসে অপুস্তলটা একবার ভালো করে দেখব। বাড়ি ফেরার পথে অচিন্ত বললেন, আমাদের এই শান্ত গ্রামে কে যে এই অশান্তি শুরু করলো কে জানে। আপনি দেখুন অগ্নিবাবু, যদি কিছু বের করতে পারেন। বাড়ি ঢুকতেই কোড়া এসে অগ্নির গায়ে লাফিয়ে উঠল। অগ্নি সস্নেহে ওকে কোলে তুলে নিয়ে আদর করতে করতে আব্দুলকে বললেন, আজ তাহলে শুয়ে পড়া যাক, কাল সকালে আবার মার্ডার স্পটে যেতে হবে। আব্দুল মাথা নেড়ে নিজের ঘরে ঢুকে গেলেন। অগ্নি কোড়াকে কোলে নিয়ে নিজের ঘরে ঢুকে বিছানায় বসলেন। তারপর একটা সিগারেট ধরিয়ে লম্বা একটা টান দিয়ে বললেন, বুঝলি কোড়া, আজ আরেকটা খুন হলো। কিন্তু দুজনে যারা খুন হলো তাদের মধ্যে একজন পাগল আর একজন পুরুত। এদেরকে কেউ কেন মারবে? এদের সাথে কার কি শত্রুতা থাকতে পারে? আর এই ড্রাকুলার ব্যাপারটাই বা কি? সত্যি কি এটা কোনো ভ্যাম্পায়ারের কাজ নাকি অন্য কিছু? মাথাটা খাটাতে হবে রে। মন বলছে এই কেস এত সহজে সলভ হবে না। আলো নিভিয়ে শুয়ে পড়লেন অগ্নি, কিন্তু মাথায় তখন হাজারটা প্রশ্ন কিলবিল করছে। এমন সুন্দর একটা জায়গায় এমন হত্যালীলা কে চালাচ্ছে, কেনই বা চালাচ্ছে, সেটা বার না করা অবধি যেন শান্তি নেই অগ্নির। পরদিন সকালে ঘুম থেকে উঠে অগ্নি বাইরে বেরিয়ে দেখেন অচিন্ত আর আব্দুল বারান্দায় রাখা চেয়ারে বসে আছেন। ওনাকে দেখে আব্দুল বললেন, সুপ্রভাত, আয় বস, চা আসছে। সকাল সকাল চলে এলাম বলে কিছু মনে করবেন না আপনারা। হ্যাঁ, মানে আসলে একটা কি হয়েছে, একটা রহস্যজনক ঘটনা ঘটে গেল, তো তাই জন্যই আসতে হলো। অগ্নি চেয়ারে বসতে বসতে বললেন, আরে না না, মনে করব কেন, যখন খুশি চলে আসবেন। তাহলে বলুন এবার কি সেই জরুরি কথা? বুঝলেন, আজ থেকে 3 দিন আগে একটা ছেলে এসেছিল আমার কাছে, বলে তার 1 বোতল রক্ত লাগবে। তা আমি জিজ্ঞাসা করি রক্ত কেন লাগবে, কোন গ্রুপের রক্ত। তো সে বলে যে কোনো একটা রক্ত হলেই নাকি চলবে। তা আমি জিজ্ঞাসা করি কেন লাগবে, তো সে বলে সেটা নাকি বলা যাবে না। আমি তাকে চলে যেতে বলি। 1 মিনিট, আপনার কাছে রক্ত চাইতে এলো কেন? মানে আপনার কাছে কি রক্তের স্টক আছে? ওকে, হ্যাঁ, আমি সরকারের অনুমতি নিয়ে 10 বোতল বিভিন্ন গ্রুপের রক্তের স্টক রাখি, ওই আপৎকালীন ব্যবস্থার জন্য। আচ্ছা বেশ, তো তারপর কি হলো? আরে তো ছেলেটা, বুঝলেন মশাই, আমাকে মোটা টাকা অফার করলো, বলে 1 বোতল লাগবেই। তো আপনি দিলেন? পাগল নাকি মশাই? কোন এক পাগলা ছেলে কি কারণে রক্ত চাইছে তা না জেনে রক্ত দিই আর কি? আরে এক প্রকার তাকে ভাগিয়েই দিই। তার মানে এটাই আপনার সেই রহস্যজনক ঘটনা? আরে না মশাই, শুধু এটাই নয়, এর থেকে আরো বেশি রহস্যজনক ঘটনা আছে। কি সেটা? আজ সকালে আমার ব্লাড ব্যাংকে গিয়ে কি দেখলাম জানেন? আরে মশাই, আমার স্টক থেকে 5টা ব্লাডের পাউচ গায়েব। সে কি, কিভাবে? মানে আপনার ব্লাড ব্যাংকে তালা লাগানো থাকে না? থাকে অগ্নিবাবু, থাকে, কিন্তু তা সত্ত্বেও চোর সেই তালা ভেঙে রক্ত চুরি করে নিয়ে গেছে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ।
রক্ত চুরি করে কার কি লাভ? আমিও তো সেটাই ভাবছি। আচ্ছা, এই সবের পেছনে সেই ড্রাকুলা নেই তো? মানে শিকার ধরে রক্ত খাওয়ার সময় ধরা পড়ে যাওয়ার ভয় আছে, তাই পাউচ চুরি করে সেটার থেকে রক্ত খাবে। ব্যাপারটা আপনি মন্দ বলেননি অচিন্ত্যবাবু, তবে ব্যাপারটা খুবই অদ্ভুত আর অবিশ্বাস্যও বটে। এই একবিংশ শতাব্দীতে এইসব ড্রাকুলা বা ভ্যাম্পায়ার কি আদৌ সম্ভব? দেখো, আমি বিজ্ঞানের ছাত্র, কিন্তু তাও বলবো আমাদের এই জগতে এমন অনেক কিছুই হয় যার ব্যাখ্যা করা কঠিন। কথোপকথনে বাধা পড়ল বাইরের একটা চেঁচামেচিতে। তিনজন বাইরে বেরিয়ে দেখেন 4 জন মানুষ একটা বাচ্চাকে কোলে নিয়ে অচিন্তকে ডাকছেন। ও ডাক্তার বাবু, বাড়ি আসেন নাকি ডাক্তার বাবু? উনি বাইরে বেরোতেই একজন এগিয়ে এসে কান্না জড়ানো গলায় বলল, ও ডাক্তার বাবু গো, আমার ছেলেরে বাঁচান, ওরে বাঁচান। অচিন্ত তাড়াতাড়ি বাচ্চাটার নাড়ি ধরে বললেন। কি হয়েছে ওর? লোকটা একই রকম কান্না ভেজা গলায় বলল, 4 দিন ধরে জ্বর গো বাবু, দিনে দিনে কেমন জানি নিস্তেজ হয়ে পড়তিছে। একটু আগে কেমন যেন খিঁচুনি দিয়ে উঠলো, এই হাত পা সব কেমন জানি ঠান্ডা হয়ে গেল। খুব ভয় পেয়ে গেলাম বাবু। আপনার বাড়ি গিয়ে শুনলাম আপনি এইখানে এইছেন, তাই ছুটতে চলে এলাম। তোমরা ওকে ধরে ভেতরে নিয়ে এসো, ডাক্তারবাবু তাহলে ভালো করে দেখতে পারবেন। সেই মতন বাচ্চাটাকে ভেতরে নিয়ে আসা হলো। অচিন্ত ভালো করে পরীক্ষা করে বেশ গম্ভীরভাবে বলল, দেখে তো মনে হচ্ছে রক্ত অল্পতায় ভুগছে, শরীরে রক্তের অভাবে এমনটা হচ্ছে। আচ্ছা, এর কি এরকম সমস্যা আগেও হয়েছে কখনো? না পাও, ও তো আমার বেশ সুস্থ ছেলে, এমন অবস্থা কোনো দিন হয়নি কো। সেদিন খেলতে গেল, সন্ধেবেলা ফিরলো, আর তারপরে রাত্রে জ্বর শুরু হলো। জ্বরের গড়ে ভুল বকতেছিল গো বাবু, কি নাকি জিনে ওরে ধরেছে, একটা কালো ভূত নাকি ওকে কামড়ে দিয়েছে, এই সব বলতেছিল। কামড়ে দিয়েছে? অচিন্ত চমকে উঠল। কোথায় কামড়ে দিয়েছে? কিছু বলেছে নাকি? না বাবু, তা বলেনি। জ্বরের ঘরে কি সব হাবি জাবি বকছিল, আমরাও সবে পাত্তা দিন। আব্দুল বাবু, একটু মোবাইলের টর্চটা ধরুন তোর ঘাড়ের কাছে। এই বলে ছেলেটাকে একটু তুলে ধরলেন অচিন্ত। টর্চের আলো পড়তে দেখা গেল ওর ঘাড়ের কাছে 2টো কালচে দাগ, সেই একই রকম। এবারে মনে হয় পুরো দাঁতটা ফোটাতে পারেন। বাচ্চাটা কোনো মতে পালিয়ে এসছে, তবে তার আগেই বেশ খানিকটা রক্ত শুষে নিয়েছে, তাই এমন অবস্থা ওর। 5 দিন আগের ক্ষত এখন বেশ খানিকটা শুকিয়ে কালচে হয়ে গেছে। লোকটা অবাক বিস্ময়ে বলল, কি বলতিছেন বাবু, ওরে দানতে ধরিছে? কি সর্বনাশ, এখন কি হবে তাইলে? আহা, কিচ্ছু হবে না, আপনি তাড়াতাড়ি ওকে সদর হাসপাতালে নিয়ে যান, আর বলুন রক্ত পরীক্ষা করে আমাকে জানাতে যে কোন গ্রুপে রক্ত লাগবে, আমি পাঠিয়ে দেব। আরে চিন্তা করবেন না, 2 বোতল রক্ত আর কয়েক বোতল স্যালাইন দিলেই একেবারে চাঙ্গা হয়ে যাবে। নিন নিন, আর দেরি করবেন না, তাড়াতাড়ি যান। লোকগুলো চলে গেল। অগ্নি পুরো ঘটনাটা এক মনে লক্ষ্য করছিলেন। এবার একটা সিগারেট ধরিয়ে লম্বা টান দিয়ে বললেন, ঘটনার ঘনঘটা যেভাবে এগিয়ে চলেছে তাতে কিন্তু ড্রাকুলার তথ্যটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুরুতে বিশু পাগলা, তারপর পুরোহিত, আর এখন এই বাচ্চাটা, ব্যাপারটা পুরো ঘেটে যাচ্ছে। একটু পরই দাস এসে হাজির, বলল, স্যার চলুন, পুরোহিত মশাইয়ের মৃতদেহ যেখানে পাওয়া গেছিল সেই জায়গায় যাওয়া যাক। এখন দিনের আলো তো, ভালো করে দেখে নি যদি কোনো ক্লু টু পাওয়া যায়। হ্যাঁ চলো। এই বলে অগ্নি বাকিদের সঙ্গে এগিয়ে গেলেন। এবারে অবশ্য কোড়াও ওদের সঙ্গ নিল। বাঁশ বাগানে পৌঁছে সেই নির্দিষ্ট জায়গায় এসে দাস একজোড়া গ্লাভস এগিয়ে দিলেন অগ্নির দিকে। অগ্নি সেগুলো হাতে পড়ে এগিয়ে গেলেন সিল করা জায়গাটায়। ভালো করে ঘুঁটিয়ে চারপাশ দেখতে লাগলেন দুজনে, কিন্তু তেমন কিছুই পাওয়া গেল না।
চলে আসছিলেন ওনারা। এমন সময় দাস কিছু একটা দেখতে পেয়ে বললেন, স্যার, এইখানে কিছু একটা রয়েছে, দেখুন। অগ্নি এগিয়ে গিয়ে দেখলেন একটা ঝোপের মধ্যে পড়ে আছে একটা আংটি, সেটাতে রক্ত লেগে কালচে হয়ে গেছে। অগ্নি নিচু হয়ে আংটিটা তুলে ভালো করে দেখলেন, তারপর বললেন, এটা কার সেটা বের করতে হবে দাস, তাহলেই হয়তো রহস্যের সমাধান হবে। ওনারা বাড়ি ফিরে এলেন, কিন্তু চমকের যে তখন অনেক বাকি তা ওনারা জানতেন না। আব্দুলের ফোন বাজল। তুলে হ্যালো বলতেই ভেসে এলো সূর্যবাবুর কণ্ঠ। হ্যালো আব্দুল বাবু, কেমন আছেন? ভালো। আপনি? ভালো আর থাকতে পারছি কোথায়, চাষাব শুরু হয়েছে দেবগ্রামে। হ্যাঁ, তা যা বলেছেন আপনি। আচ্ছা শুনুন, প্রতি বছরের মতো এই বছরও কালী পুজো উপলক্ষে আমাদের বাড়িতে একটা সম্মেলনের আয়োজন করা হয়েছে। আপনি আর অগ্নিবাবু অবশ্যই আসবেন, আর রাত্রে ডিনার কিন্তু এখানেই। আচ্ছা বেশ, আমি অগ্নির সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। না না, জানানোর কিচ্ছু নেই, আপনাদের আসতেই হবে, আমি কোনো কথাই শুনবো না। আচ্ছা, এত করে বলছেন যখন। তাহলে ওই কথাই রইল, সন্ধ্যে 7টায় দেখা হচ্ছে, রাখলাম। ফোনটা কেটে গেল। আব্দুল পুরো ব্যাপারটা অগ্নিকে জানাতে উনি হাসি মুখে বললেন, তো আমার সাথে কথা বলে জানাবি বলছিলি যে? যাহ বাবা, লোকটা অমন ভাবে বলল কাল, তারপর তুই যাবে কিনা সেটা জানো না। এত বছরে আমাকে এই চিনলি? বিশাল অসুবিধা না থাকলে আমি কারোর নিমন্ত্রণ ফেরাই না, আর এনার ক্ষেত্রে তো আরোই না। কেন বলতো? সেটা ক্রমশ প্রকাশ্য। ব্যাস, তাহলে আর কি, তুমি ওই নিয়েই থাকো, আমি যাই। তাহলে সন্ধ্যেবেলা তৈরি থাকিস, 6:30 নাগাদ বেরোবো। দুপুরে খেয়ে দিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে একটা সিগারেট ধরালেন অগ্নি। চোখ জোড়া বুঝে একটা শোক টান দিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে বললেন, বুঝলি কোরা, কেসটা কেমন যেন পেঁচিয়ে যাচ্ছে। আমার বিশ্বাস ছিল যে ড্রাকুলা নয়, এই কেসের আসল কাণ্ডারি কোনো মানুষ, কিন্তু ঘটনাগুলো যে অন্য কিছু ইঙ্গিত করছে। মাথাটা পুরো জ্যাম হয়ে গেছে রে, দেখি কিছু বার করতে পারি কিনা। যাই হোক, এখন একটু ঘুমিয়ে নে, সন্ধ্যাবেলা আবার নিমন্ত্রণ, তাও আবার সূর্য রায়ের বাড়িতে। সন্ধেবেলার ঠিক সময়ই ওনারা পৌঁছে গেলেন সূর্য রায়ের বাড়িতে। বিশাল বাড়িটা সুন্দর আলো দিয়ে মরিয়ে দেওয়াই দেখতে আরো ভালো লাগছে। আব্দুল বললেন, বুঝলি, এই সম্মেলনটা প্রায় 50 বছর ধরে চলছে এই বাড়িতে। জমিদারি চলে গেলেও রায় পরিবার এই সম্মেলনটা চালিয়ে যাচ্ছে, বেশ ভালো খাওয়ায়। দুজনে ভিতরে ঢুকতে দেখা হয়ে গেল সূর্যবাবুর সাথে। ওনাদের দেখে বেশ খুশি খুশি ভাব করে এগিয়ে এসে বললেন, আসুন আসুন, আপনারা এসেছেন বলে আমি খুব খুশি হয়েছে। চলুন, ভেতরের বাগানে বসার ব্যবস্থা হয়েছে। বাগানে সুন্দর বসার বন্দোবস্ত, বড় বড় ছাতা লাগিয়ে তার নিচে একটা করে টেবিল আর 4টে করে চেয়ার। ওনারা গিয়ে একটা টেবিলে বসে পড়লেন। সূর্যবাবু বললেন, আপনারা বসুন, আমি একটু আসছি। উনি চলে গেলেন, আর একটু পরেই একজন বিয়ারাকে সঙ্গে করে নিয়ে এলেন। বিয়ারার হাতে ট্রেতে ধুমায়মান 2 প্লেট চিকেন পকোড়া আর 3টে কফি। বেয়ারা সেগুলো নামিয়ে রেখে চলে গেল। সূর্যবাবু ওদের মুখোমুখি চেয়ারে বসে একটা কফির পেয়ালা তুলে নিয়ে বললেন, নিন, শুরু করুন। ওরা দুজন কফি তুলে নিলেন। আব্দুল একটা পকোড়া তুলে একটা কামড় বসিয়েছেন। এমন সময় সূর্যবাবু বলে উঠলেন, কি মিস্টার টিকটিকি, আপনি কি কিছু বুঝতে পারলেন? মানে এসব কে করছে, কেন করছে? না, সেরকম তো কিছু বোঝা যাচ্ছে না, তবে চেষ্টা করছি কোনো সূত্র বার করতে। পারবেন না মানে? আরে বাবা, আপনি হলেন গোয়েন্দা, তান্ত্রিক বা পাদ্রী তো নন।
কোন ড্রাকুলা কোথায় কাকে মেরে রক্ত খাচ্ছে তা কি আপনার বের করার কথা? আপনাকে তো আগেই বলেছি, ঘুরতে এসেছেন, ঘুরুন, আনন্দ করুন। শুধু শুধু কেন এসব করে সময় নষ্ট করছেন? তাছাড়া বলা তো যায় না, যদি কোনো বিপদ আপদ। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? না না, আমি শুধু আপনাকে সাবধান করছি। আপনি আমাদের এই দেবগ্রামের অতিথি। আপনার কোনো বিপদ হলে আমরা নিজেদের ক্ষমা করতে পারবো না। দেখুন সূর্যবাবু, আমি লোকটা একটু একগুঁয়ে আর জেদি প্রকৃতির। একবার যখন কিছু একটা স্থির করে নিই, সেটা থেকে সরি না। আর এক্ষেত্রে আমি এই রহস্যের শেষ না দেখে ছাড়ব না। তা সে মানুষ করুক, ভূত কিংবা ড্রাকুলা। বেশ, তাহলে আপনি যখন কোনো কথাই শুনবেন না, তাহলে আর কি বলবো, সাবধানে থাকবেন কেমন? কখন কোথায় কি বিপদ চলে আসে। বলে উঠে দাঁড়ালেন সূর্যবাবু। চোখে মুখে একটা কাঠিন্য ফুটে উঠেছে। আর কোনো দিকে না তাকিয়ে গড়গড় করে অন্যদিকে চলে গেলেন। সেই দিকে চেয়ে আব্দুল বললেন, লোকটা কি আমাদের হুমকি দিয়ে গেল নাকি? মনে তো হলো তাই, কিন্তু কেন? আমাদের তদন্তে ওনার আপত্তিটা কিসে? আচ্ছা, তুই কি ওনাকে সন্দেহ করছিস? দেখ, সন্দেহ করার মতো কারণ তো আছেই, তবে ওনাদের কথায় ছেদ পড়ল অচিন্তর ডাকে। ওনাদের পিছন থেকে বলে উঠলেন, আপনারা কখন এলেন? আব্দুল হেসে বললেন, এই মিনিট কুড়ি হলো, বসুন। অচিন্ত সামনের চেয়ারে বসে বলল, আপনাদের কেমন যেন একটা গম্ভীর দেখাচ্ছে, কিছু হয়েছে নাকি? আব্দুল কিছু একটা বলতে যাচ্ছিলেন, অগ্নি তার আগেই বলে উঠলেন, না তো, কি আর হবে? এই কেসটা নিয়ে ভাবছিলাম আর কি। আপনার আসতে এত দেরি হলো যে? আর বলবেন না, বেরোতে যাব এমন সময় একজন রুগী এসে হাজির, পেটের ব্যথা নিয়ে কাব। তাই তাকে দেখে ওষুধ দিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। ও, ভালো কথা। সকালে বাচ্চাটার কোনো খবর পেলেন? মানে এখন কেমন আছে জানা গেল কিছু? হ্যাঁ, আমি তো বিকেলবেলা হাসপাতালে ফোন করে খোঁজ নিলাম। ওরা বলল এখন অনেকটা ভালো আছে, স্যালাইন আর ব্লাড দিয়েছে। অবশ্যই দুপুরেই আমার থেকে ব্লাড নিয়ে গেল ওদের লোক, 3 পাউচ লাগবে। তবে জ্ঞান ফিরতে এখন একটু সময় লাগবে। যাক, ভালো খবর। হ্যাঁ, আরে ওই তো ইন্সপেক্টর দাস এসে গেছেন। ও দাসবাবু, এদিকে এদিকে আসুন। হাত নেড়ে দাসকে ডেকে নিলেন। দাস এগিয়ে এলো ওদের টেবিলের দিকে। সঙ্গে একজন বছর 30-এর যুবক। এসে দাস বলল, পরিচয় করিয়ে দিই, ইনি হলেন এখানকার বিশিষ্ট সমাজসেবী মিস্টার প্রসূন দত্ত। আর প্রসূন বাবু, এনারা হলেন। দাসের কথা শেষ করতে না দিয়ে প্রসূন বললেন, আরে এনাদের পরিচয় আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই ইন্সপেক্টর। অগ্নিবাবুকে আমি চিনি, এই তো গতবার বকখালির কেসটা খবরের কাগজেই পড়েছি, ওনার ছবিও দেখেছি। নমস্কার দাদা, আপনি এখানে এসেছেন বলে আমরা খুবই খুশি। অগ্নি হাত জোর করে প্রতি নমস্কার জানিয়ে বললেন, নমস্কার, বসুন না। এই দাস, ওপাশ থেকে আরেকটা চেয়ার নিয়ে এখানে বসে পড়ো। সেই মতন দুজনে বসে পড়লেন। প্রসূন বললেন, আপনি এসে মনে হয় ভালোই হলো অগ্নিদা। গত কয়েকদিন এখানে যা শুরু হয়েছে তাতে করে এলাকার মানুষ খুবই আতঙ্কিত। এর মাঝে আবার মাসখানেক পরই পঞ্চায়েত ইলেকশন। প্রসূন বাবু তো এবারে ভোটেও দাঁড়াচ্ছেন। দাস বলে উঠল। প্রসূন একটা বেঁতো হাসি হেসে বলল, হ্যাঁ, এবারে আমি ঠিক করেছি এই গ্রামের উন্নয়নে নিজের সবটা দেব। আর তার জন্য শুধু সৎ সাহসী নয়, গদি আর পাওয়ারটাও চাই। কাজেই ভোটে জিতে পঞ্চায়েত প্রধান হতে পারলে আমার লক্ষ্য সফল হবে। আরে বাবা, কিন্তু রুলিং পার্টিকে হারানো তো অত সহজ হবে না। তাছাড়া গত 2 ইলেকশনে টানা জিতেছেন এখানকার পঞ্চায়েত প্রধান ওই অসীম সাহা। সেটা তো ঠিক ডাক্তারবাবু, কিন্তু এই 10 বছরে উনি কোন ভালো কাজটা করেছেন বলুন তো? কিচ্ছু হয়নি। আপনি তো পুরনো লোক, দেখছেন তো সবই। না, কিছু হয়নি এটা বলাটা ঠিক হবে না, তবে উন্নয়ন আরো কিছুটা হতে পারতো, এটা ঠিক। শুধু উন্নয়ন?
এই যে গ্রামে এমন একটা ঘটনা চলছে, কি করছে ওই অসীমবাবু? শুধু গদিতে বসে পা দোলাচ্ছে। লোক মরছে মরুক, ওনার কি। ওরে বাবা, আপনি তো বেশ জেগে আছেন দেখছি, কিন্তু ভোটে জিততে পারবেন তো? জিততে তো আমাকে হবেই, যে কোনো মূল্যে, আর জেতার জন্য আমি সব কিছু করতে রাজি। বেশ বেশ, অল দ্য বেস্ট। একটু পর ডিনারের বুফে লাগিয়ে দেওয়া হলো। সবাই সেদিকে এগিয়ে গেল। অগ্নি আব্দুলের হাত ধরে টেনে দাঁড় করিয়ে ফিসফিস করে বললেন, রসুনের ডান হাতটা লক্ষ্য করলি? ডান হাত মানে কেন? কি বলতে চাইছিস তুই? আব্দুল, চোখ কান আরেকটু খোলা রাখতে হবে যে। দুটোই খোলা আছে ভাই, কিন্তু তাদের কর্মক্ষমতা যে তোমার চোখ কানের মতো নয় সেটা তো ভালো করেই জানিস। কাজেই আর লজ্জা না দিয়ে কি দেখলি সেটাই বল। ভদ্রলোকের ডান হাতের অনামিকায় আংটির জায়গাটা ফাঁকা, কিন্তু ওখানে একটা আংটি কদিন আগেও ছিল। জহ বাবা, তুই সেটা জানলি কি করে? লোকটার সাথে তো আজই তোর আলাপ হলো। ওহ, তোকে নিয়ে আর পারা গেল না। আরে বাবা, অনেক দিন আংটি পরে থাকলে আঙুলে একটা দাগ হয়ে যায়, যেটা ওই আংটি খুললে পরে দেখা যায়। সেই দাগটা স্পষ্ট দেখলাম প্রশ্নের হাতে। তাহলে যা হয় সেটা তো এখনই বলে দেওয়া যাবে না বন্ধু, তবে চোখ কানটা আরো খোলা রাখতে হবে। খাবারের বুফে লেগে গেছিল। অগ্নিরা সেদিকে এগিয়ে গেলেন। প্লেটে খাবার নিয়ে ওনারা দেখলেন অচিন্ত একটা টেবিলে বসে হাত ছানিয়ে দিয়ে ওনাদের ডাকছেন। কাছে যেতে বললেন, আসুন, আপনাদের জন্য জায়গা রেখেছি। অগ্নি একটা ফিশ ফ্রাইতে কামড় বসিয়ে বললেন, আচ্ছা, আপনার এই প্রসূন লোকটাকে কেমন মনে হয়? লোকটা বড় লোক বাড়ির একমাত্র ছেলে, বাপের অগাধ পয়সা, সমাজ সেবা করে আর ওইসব পার্টি পলিটিক্স করে। তবে শুনেছি এটা নাকি ওর মুখোশ, আড়ালে নাকি অনেক কুকীর্তি করে। আর এবারে তো ভোটে জিততে একেবারে বদ্ধপরিকর। আমার কেন জানি না ওকে বিশেষ সুবিধের মনে হয় না, কিন্তু কেন বলুন তো? আচ্ছা, আপনি কি ওকে সন্দেহ করছেন? দেখুন, সন্দেহ তো সবাইকেই করতে হয়, তাই একটু খোঁজ খবর করছিলাম আর কি। তা যা বলেছেন, এই এত বছর ধরে আছে এই দেবগ্রামে, এমন ঘটনা তো এর আগে একবারও ঘটেনি। আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করেন? দেখুন, সন্দেহ বলতে কি হলো? আরে এই যে সেই ছেলেটা। কোন ছেলে? আরে আপনাকে বলেছিলাম না, একটা ছেলে আমার থেকে রক্ত চাইতে এসেছিল। আরে ওই তো সে। বলে হাতের ইশারায় সামনে দেখালেন অচিন্ত। অগ্নি দেখলেন একজন বছর 30-এর ছেলে এক কোনায় দাঁড়িয়ে সূর্যবাবুর সাথে কথা বলছেন। কথা বলেই হন হন করে হেঁটে বেরিয়ে গেল। অচিন্ত হাত ছাড়িয়ে দিয়ে ডাকলেন সূর্যবাবুকে। উনি সামনে আসতে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনার সাথে যে ছেলেটা কথা বলছিল সে কে? ও হলো আমার সেক্রেটারি রোহিত। বেশ ভালো ছোকরা, আমার সাথে কলকাতায় ছিল, তারপর আমি এখানে চলে এলাম, ওখানেই ছিল। তবে এই কদিন হলো ওকে এখানে ডেকে এনেছি, ভাবছি এখানেই রেখে দেবো আমার কাজের জন্য। আচ্ছা, ওকে কি আপনি আমার কাছে পাঠিয়েছিলেন এই দিন তিনেক আগে? আপনার কাছে? আমি কই না তো। ও আপনার কাছে গেছিল নাকি? হ্যাঁ, গেছিল, এবং একটা অদ্ভুত দাবি নিয়ে গেছিল। কি দাবি? ও নাকি এক বোতল রক্ত লাগবে, কিন্তু সেটা কোন গ্রুপের আর কেনই বা লাগবে কিছুই বলতে পারলো না। আমি দিইনি, ওকে ভাগিয়ে দিই। তবে তারপর আমার ব্লাড ব্যাংক থেকে 5 পাউচ রক্ত চুরি যায়। সূর্য রায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। মনে হচ্ছে যেন পারলে অচিন্তকে ভস্ম করে দেন। প্রায় চেঁচিয়ে বললেন, ডাক্তার, তুমি কি বলতে চাইছো আমি লোক লাগিয়ে তোমার দোকান থেকে রক্ত চুরি করিয়েছি? কেন করবো আমি এসব? অগ্নি ওনাকে শান্ত করাতে করাতে বললেন, আরে আপনি অযথা উত্তেজিত হচ্ছেন। উনি তো একবারও বলেননি যে আপনি কাজ করেছেন বা করিয়েছেন। উনি শুধু ওই রোহিতের ব্যাপারে জানতে চাইছেন, কারণ রোহিত ওনার চেম্বারে গেছিল। মিথ্যে কথা, রোহিত কেন ওর কাছে যাবে?
কাকে দেখতে কাকে দেখেছে? তুমি অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছো ডাক্তার। অচিন্তর মুখ বেশ কঠিন হয়ে উঠল। বললেন, আমি কারোর সাথে গুলাইনি সূর্যবাবু। আমি নিশ্চিত সেদিন ওই এসছিল আমার কাছে। বাজে কথা বলো না বলছি। বেশ তো, ডাকুন না ওকে। ওকে জিজ্ঞেস করলেই তো দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। ওকে এখন ডাকা যাবে না, ও একটা জরুরি কাজে বেরিয়েছে। দাস এতক্ষণ চুপচাপ এইসব কথা শুনছিল। এবার একটু গলা খাকারি দিয়ে বলে উঠল, বেশ, ওনার জরুরি কাজ মিটলে কাল সকালেই থানায় দেখা করতে বলবেন। ব্যাপারটা একটা মীমাংসা করা দরকার। বেশ। বলে চলে যেতে উদ্যত হলেন সূর্যবাবু। এমন সময় হঠাৎ অগ্নি বলে উঠলেন, আচ্ছা, আপনি কালী পুজোর দিন বলছিলেন আপনার কিছু একটা রোগ হয়েছে, তা সেই রোগটা কি জানতে পারি? না, পারেন না, আপনাকে বলতে আমি বাধ্য নই। আর শুনুন রোগীবাবু, আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, অকারণে এইসব ব্যাপারে নাক গলিয়ে ছুটিটা নষ্ট করবেন না। আসি। বলে গট গট করে চলে গেলেন। এই লোকটা না বড়ই রহস্যজনক। বিড়বিড় করে বললেন অচিন্ত। এরপর সবাই তাড়াতাড়ি খেয়ে নিয়ে বাড়ির পথে রওনা দিলেন। ভোর 4টে। সারা দেবগ্রাম ঘুমে আচ্ছন্ন। শুধু হরেন মুসুদ্দি বেরিয়েছেন স্টেশনের উদ্দেশ্যে। সকালে কলকাতা যেতে হবে একটা জরুরি কাজে। ফার্স্ট ট্রেন না ধরলে দেরি হয়ে যাবে, তাই হন হন করে হাঁটা লাগিয়েছেন। স্টেশনের পথে যে পানা পুকুরটা পড়ে সেদিকে চোখ যেতে আঁতকে উঠলেন হরেন। জলের মধ্যে কি যেন একটা রয়েছে না? ভোরের আলো এখনো ভালো করে ফোটেনি, তাই মোবাইলের টর্চটা জ্বালিয়ে হাঁটছিলেন। সেটা সেদিকে ফেলতেই আতঙ্কে মুখ চোখ সাদা হয়ে গেল হরেনের। খুন খুন চিৎকার করে ছুট লাগালেন স্টেশনের দিকে। পুলিশের সাথে অগ্নি আর আব্দুলও হাজির হয়েছেন ঘটনাস্থলে। মৃতদেহ দেখে আব্দুলের চোখ ছানা বোড়া। আরে, এ তো সেই কালকের ছোকরা রোহিত। অগ্নি সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, হ্যাঁ, আর আমি একটু অবাক হব না যদি এরও ঘাড়ের কাছে একই রকম ক্ষতচিহ্ন থাকে। হলোও তাই, সেই একই রকম ক্ষতচিহ্ন। দাস বলল, একইভাবে খুন স্যার। মনে হচ্ছে রাতে বাইরে বেরিয়েছিল আর ড্রাকুলার খপ্পরে পড়েছে। তা তো ঠিক, কিন্তু ড্রাকুলা যে বেছে বেছে লোকেদের মারছে, এটা কেমন একটা অদ্ভুত ব্যাপার না? মানে কি বলছিস? আচ্ছা, এই দুটো মার্ডারে একটা জিনিস কিন্তু কমন, সেটা ভেবে দেখেছিস? কি বলতো? আচ্ছা, পুরুত মশাই যেদিন মারা গেছিলেন তার আগে কি ঘটেছিল মনে পড়ে তোর? কি আবার? ওফ, এই বুড়ো বয়সে ব্রেনকে এত খাটালে ও বেচারি যে হাঁসফাঁস করবে ভাই। দাঁড়া ভাবি, কি হয়েছিল কি হয়েছিল। দূর বাবা, মনে পড়ছে না। তা মনে পড়বে কেন? শুধু খাবারের কথা ছাড়া আর কি মনে পড়ে তোর শুনি? থাক, আর খোঁচাটি না দিয়ে আসল কথাটি বল। সেদিন পুরুত মশাই কিছু একটা বিষয় সূর্যবাবুকে বললেন আর তিনি হন্তদন্ত হয়ে চলে গেলেন। তুই বলেছিলি হঠাৎ করে খ্যাপা ষাঁড়ে তারা খাওয়ার মতো ছুট লাগালেন কেন ভদ্রলোক? হ্যাঁ, তাই তো। আর তারপর সেদিন রাত্রেই খুন হলেন তিনি। আর এবার রোহিত, যাকে শনাক্ত করেন অচিন্তবাবু, যিনি কিনা সূর্যবাবুর সেক্রেটারি আর যিনি কিনা রক্তের বোতল খুঁজতে গেছিলেন। আর সেটা নিয়ে সূর্যবাবুকে প্রশ্ন করায় উনি স্পষ্টতই অস্বস্তিতে পড়েছিলেন। তার মানে তুই বলছিস? বলছি না রে ভাই, ভাবছি। লোকটার গতিবিধি পুরোটাই সন্দেহজনক। 2 মাস আগে এখানে এলেন কেন তিনি? কিসের রোগ ওনার? আর এই সব খুনের পেছনে কি ওনারই হাত আছে? কিন্তু স্যার, ওই পাগলটার সাথে ওনার কি কানেকশন? লোকটা তো মোটে দিন 15 ধরেই গ্রামে ঘুরঘুর করছিল। সেটাই তো রহস্য দাস।
আমার মনে হয় ওই পাগলাটার সাথে সূর্যবাবুর কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। সেটা একবার বার করতে পারলে মনে হয় এই কেসের একটা সমাধান সূত্র বের হবে। একটা সিগারেট বার করে প্যাকেটটা আব্দুলের দিকে এগিয়ে দিতে দিতে বললেন অগ্নি। তাহলে কি আমরা সূর্যবাবুকে অ্যারেস্ট করব স্যার? কিসের ভিত্তিতে দাস? আমাদের হাতে কোনো এভিডেন্স আছে? আমি যা যা বললাম সব আমার অনুমান মাত্র, আর অনুমানের ওপর ভিত্তি করে কেস সাজানো যায় না, সেটা তুমিও ভালো করে জানো। তাহলে এখন কি উপায়? উপায় একটাই, নজর রাখো লোকটার ওপর, আর একটু খোঁজ খবর নাও কলকাতায় লোকটার ব্যাপারে। ওকে স্যার। বাড়ি ফিরে এসে অগ্নি ভ্রু কুঞ্চিত করে একটা সিগারেট ধরালেন। তারপর লম্বা একটা টান দিয়ে এক রাস ধোঁয়া ছেড়ে চোখ বুঝলেন। আব্দুল অগ্নির এই ব্যবহারের সাথে বেশ পরিচিত, তাই বললেন, কি ব্যাপার রে অগ্নি? কোনো বিষয় তোকে ভাবাচ্ছে মনে হচ্ছে। খটকা, একটা গভীর খটকা। কিসের খটকা? একটা কিছু ঘটেছে যেটা ঠিক নয়, যেটায় অসঙ্গতি আছে, কিন্তু সেটা যে কি তা মনে করতে পারছি না। বোঝো তাহলে। ভাবতে দে আব্দুল, একটু নিরিবিলিতে ভাবতে দে। আমার মন বলছে এই রহস্যের জট খুলতে এই অসঙ্গতিটা ধরে ফেলা খুব জরুরি। বেশ, তুই ভাব তাহলে, আমি এই কোড়াকে নিয়ে একটু ঘুরে আসি। আব্দুল আর কোরা বেরিয়ে পড়লেন বাজারের পথে। আজ ভালো চিংড়ি মাছ পেলে কিনে আনবেন এই আশায়। বাজারে গিয়ে বুঝলেন সকলের চোখ মুখ বেশ থমথমে, সবাই বেশ চিন্তিত এই ড্রাকুলার ব্যাপারে। কারণ এরপর তার শিকার যে কে হবে তা কেউই জানে না। বাজার করে বাড়ি ফিরে আব্দুল দেখলেন অগ্নি নেই। সাদাবকে ডেকে জিজ্ঞেস করতে বলল, অগ্নিদা বাবু তো এই বের হলেন একটু আগে, আমাকে বলে গেছেন খাওয়ারের আগেই ফিরে আসবেন। অগ্নির এই এক সমস্যা, কোনো বিষয়ে তো কিছু বলবে না, যত সব। বিরক্তিতে গজগজ করতে করতে বললেন আব্দুল। অগ্নি ফিরলেন একটা নাগাদ। আসতেই আব্দুল ধরলেন, কোথায় গেছিলি শুনি? একবার থানায় গেছিলাম দাসের সাথে কথা বলতে। তা কিছু জানা গেল? হ্যাঁ, আংটিটা কার সেটা বের করা গেছে। বাহ, তা কার শুনি? কার বলতো? সূর্যবাবু? একদম। তাহলে তো কেল্লাফাতে উক্ত প্রমাণ পাওয়া গেল। হ্যাঁ, এবার খেয়ে দে সোজা ওনার বাড়ি। খাওয়া দাওয়া সেরে ওনারা সূর্যবাবুর বাড়ি পৌঁছলেন। দাস আগেই এসে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছিল। ওনাদের দেখে বলল, আসুন স্যার, ইনি তো কিছুই বলছেন না। অগ্নি একটা চেয়ারে বসে পড়ে বললেন, সূর্যবাবু, আপনি যদি এবার মুখ না খোলেন তাহলে কিন্তু নিজের বিপদ নিজেই বাড়াবেন। সূর্যবাবু এবার একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। আপনারা কি পেয়েছেন বলুন তো? কেন আমাকে এভাবে হ্যারাস করছেন? দেখুন অগ্নিবাবু, আপনারা কেন আমাকে ফাঁসাতে চাইছেন সেটা আমি জানি না, কিন্তু এর ফল কিন্তু ভালো হবে না। অগ্নির চোয়াল শক্ত হলো। কাট কাট ভাবে বললেন, আমরা আপনার শত্রু নই, কাজেই আপনাকে ফাঁসিয়ে আমাদের কোনো লাভ নেই। আর মার্ডার স্পটে আপনার আংটি পাওয়া গেছে, সেটার কি ব্যাখ্যা আছে আপনার কাছে? আপনাদের জ্ঞানের বহর দেখে আমি স্তম্ভিত অগ্নিবাবু। ওটা আমার আংটি, সেটা আপনারা বার করলেন, কিন্তু ওটা আমি শেষ কবে পড়েছি বা ওটা বর্তমানে কার কাছে ছিল সেই বিষয়ে কিছু জানেন কি? মানে? ওই আংটিটা আমার স্ত্রীর আমাকে দেওয়া উপহার ছিল। উনি চলে যাওয়ার পর ওটা আমি আর পরিনি কোনোদিন। গত বছর আমি ওটা রোহিতকে দিয়েছিলাম ওর জন্মদিনে। এবার দাস বলে উঠল, অমনি ওটা রোহিতের হয়ে গেল? হ্যাঁ, বাহ বাহ, খাসা বুদ্ধি বাতলেছেন অসাই। একটা মরা লোকের নামে নিজের দুষ্কর্ম চাপিয়ে দিতে একটুও বিবেকে বাঁচল না আপনার? সূর্যবাবু পকেট থেকে নিজের মোবাইল বের করে একটু ঘাঁটাঘাঁটি করে একটা ভিডিও বের করলেন।
দাস ফোনের স্ক্রিন অগ্নিদের দিকে ফিরিয়ে ভিডিওটা চালালো। দেখা গেল একটা ঘরোয়া জন্মদিনের অনুষ্ঠান চলছে। কেক কাটলো রোহিত, তারপর সূর্যবাবুকে প্রণাম করলো। সূর্যবাবু নিজের হাতের আঙুল থেকে আংটিটা খুলে রোহিতের হাতে দিলেন, বললেন, আজ থেকে এটা তোমার। অগ্নি ভিডিওটা পজ করে জুম করে দেখল, হ্যাঁ একই আংটি। দাস ভিডিওর ডিটেলস চেক করলো, দেখা যাচ্ছে গত বছর তোলা হয়েছিল সেটা। ফোনটা ফেরত নিয়ে সূর্যবাবু বললেন, কি বিশ্বাস হলো তো? এক তো আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করতে পারেন না, তার উপর নিরপরাধ লোকেদের বিরক্ত করেন। আর আগেও বলেছি আপনাদের, ভালো তান্ত্রিক বা ওঝা আনুন, তাহলে কাজ দেবে মনে হয়। ভাগ্যে সেই ভিডিওটা ছিল, আর না হলে তো আমাকেই মনে হয় ফাটকে পুড়তেন। আর কিছু বলবেন না এবার আমাকে শান্তি দেবেন? অগ্নি উঠে দাঁড়ালেন, বললেন, আজ আমরা আসছি, তবে শান্তির কথা যদি বলেন তাহলে আমি বা আপনি কেউই সেটা পাবো না যতদিন অপরাধীর শাস্তি হচ্ছে। চলে আয় আব্দুল। আর কোনো দিকেই না তাকিয়ে হন হন করে বেরিয়ে গেলেন অগ্নি। পেছন পেছন বাকিরা। সেই দিকে তাকিয়ে একটা ব্যঙ্গের হাসি হেসে সূর্যবাবু বললেন, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। এমন সময় ওনার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখলেন প্রসূন দত্তের ফোন। কানে দিয়ে বললেন, সব ঠিক আছে তো প্রসূন? যা যা বলেছি করেছ? ব্যাস, তাহলে আর চিন্তা নেই। রাস্তায় অগ্নি একটাও কথা বলেননি, থমথমে মুখে হেঁটে গেছেন। পুলিশ স্টেশনে পৌঁছে চায়ের কথা বলে দাস নিজের চেয়ারে বসতে বসতে বলল, ব্যাপারটা যে পুরো কেচে পন্ডুল হয়ে গেল স্যার। আব্দুল বিরস বদনে বললেন, কেসের তো পুরো সমাপিকা ক্রিয়া হয়ে যাচ্ছে। কি যে হচ্ছে, কেন যে হচ্ছে, কিছুই আমার মাথায় ঢুকছে না। অগ্নি একটা সিগারেট ধরিয়ে লম্বা টান দিয়ে বললেন, আংটিটা যদি রোহিতের কাছে থাকে তাহলে সেদিন পুরুত মশাইকে কি জঙ্গলে ওই নিয়ে গেছিল? এখন প্রশ্ন অনেকগুলো। যদি ও নিয়ে যায় তাহলে কেন? ও কি খুনিকে চেনে, বা ড্রাকুলাকে? ড্রাকুলাকে কি শিকার ধরে দেওয়ার কাজ ওই করতো? যদি করতো তাহলে সেটা সূর্যবাবুকে ফাঁকি দিয়ে কিভাবে করতো? নাকি খুনগুলো ওই করেছে? কিন্তু তাই যদি হবে তাহলে নিজে মরল কিভাবে, কেন? সেদিন রক্তের পাউচগুলো কার জন্য নিতে চেয়েছিল? যার জন্য সেই কি এই খেলার আসল কাণ্ডারি? কে এই মেঘনাদ, আর কেন করছে সেই খুনগুলো? স্যার, এমনও তো হতে পারে এই সূর্যরাই সবকিছুর মাথা, আর বড়ে ছিল এই রোহিত। রোহিতকে দিয়ে সব কর্ম করাতেন আর নিজে থাকতেন আড়ালে। কাজ হাসিল হয়ে যাওয়ার পর রোহিতকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন। মন্দ বলনি দাস, কিন্তু তাহলেও আবার সেই ব্যাক টু স্কোয়ার ওয়ান। ওনার বুড়ির বিরুদ্ধে প্রমাণ নেই। এই আংটির ব্যাপারটা ধোপে টিকবে না। এই ভিডিওর ভিত্তিতে উনি ছাড়া পেয়ে যাবেন। তাহলে কাজের গতি বাড়াও দাস। সূর্যরায়ের ঠিকুজি কুষ্টি আজকেই জোগাড় করো। কি কাজ করতেন উনি, কি রোগ আছে ওনার, ওনার স্ত্রী কিভাবে মারা গেল, সবটা জানতে হবে। আর আসল ব্যাপারটাই তো ভুলে গেছিলাম, ওই পাগলটার থেকে উদ্ধার হওয়া লেটার প্যাডটার ব্যাপারে কিছু সন্ধান পেলে? এই রে, এক্সট্রিমলি সরি স্যার, এইসব ঝামেলায় ওটার কথা একেবারে ভুলে গেছিলাম। এই প্যাডের সূত্র ধরে ইন্টেলিজেন্ট বিভাগে কথা বলেছিলাম। ওটা ওদেরই প্যাডেরই অংশ।
আর এটাও জানা গেছে ওদের একজন অফিসার নাকি আন্ডার কভারে এখানে এসেছিল একটা মিশনে, কিন্তু এখন তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার মানে এই পাগল আসলে আন্ডার কভার ইন্টেলিজেন্স অফিসার। কিন্তু এই দেবগ্রামে কিসের জন্য ছদ্মবেশে আসতে হয়েছিল তাকে? স্যার, ড্রাগস। ওদের কাছে নাকি খবর ছিল যে এখানে ড্রাগসের কারবার শুরু হয়েছে, তাই অফিসার এখানে এসেছিলেন। আব্দুল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, এই কেসে ড্রা আমাদের পিছু ছাড়বে না দেখছি। প্রথমে ড্রাকুলা, এবার ড্রাগস। কিন্তু এখানে ড্রাগসের কারবার কে করবে স্যার? চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলল দাস। অগ্নিও একটা কাপ তুলে নিয়ে বললেন, সে যে এই কাণ্ডের মূলে আছে, আর যে ড্রাকুলার সেই ড্রাগ পাচারকারী, একথা কিন্তু অনেকটাই পরিষ্কার। বোঝো, ড্রাকুলারাও আজকাল ড্রাগসের কারবার ফাঁদছে। একেই বলে ঘোর কলি। ফুট কাটলেন আব্দুল। চা শেষ করে উঠে দাঁড়ালেন অগ্নি। বললেন, আজ আমরা আসি দাস, তোমাকে যা যা খোঁজ নিতে বললাম জলদি নিয়ে আমাকে জানিও। অচিন্তর বাড়িতে আজ সন্ধ্যায় আবার কাবাব খাওয়ার নিমন্ত্রণ। আসলে এই কেস নীতি সবাই এত ব্যস্ত, এত মাথা খাটাচ্ছে, তাই পরিস্থিতি একটু হালকা করতে তিনি এই ব্যবস্থা করেছেন। অগ্নি আর আব্দুল পৌঁছে গেছিলেন সন্ধেবেলায়। অচিন্ত ওদের আপ্যায়ন করতে নিজের বাগানে নিয়ে গেলেন। সেখানে কাঠের তন্দুর প্রস্তুত করাই ছিল। অচিন্ত বললেন, এইবারে গরম গরম বানাবো, ঠান্ডা হয়ে গেলে এই জিনিসের স্বাদ থাকে না, কি বলেন? তা যা বলেছেন, তবে ব্যস্ত হবেন না, এই তো সবে আমরা এলাম, একটু পরেই শুরু করবেন। আপাতত একটু বসা যাক, ভালো হাওয়া দিচ্ছে। হ্যাঁ, তা ঠিক বলেছেন। এই ফুরফুরে হাওয়া একেবারে প্রাণ জুড়িয়ে যায়। বলুন, কেসের কিছু এগোলো? তেমন কিছু নয়। আংটিটা যেটা পাওয়া গেছিল সেটা আসলে সূর্যবাবুর হলেও তিনি রোহিতকে সেটা উপহার দেন, এবং সেটার স্পষ্ট এভিডেন্স ওনার কাছে আছে। বাবা, প্রমাণ রেখে উপহার দেওয়া, সে তো বেশি ইন্টারেস্টিং ব্যাপার মশাই। আচ্ছা, ওনার কিসের ব্যবসা জানেন কিছু? হ্যাঁ, কেন জানবো না। ওনার বিশাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি, কত ধরনের ওষুধ তৈরি করেন ওনারা। ফার্মা ওষুধ তৈরি করেন? হ্যাঁ, কেন বলুন তো? আচ্ছা, উনি কি এখানে মাঝে মাঝে আসতেন, মানে পাকাপাকি ভাবে আসার আগে? হ্যাঁ, বছরে নির্দিষ্ট কয়েকদিন উনি এখানেই কাটাতেন বরাবর। কালী পুজো তো আছেই, তাছাড়া পয়লা বৈশাখ, বিজয়া দশমী, এসব ছাড়াও আরো বেশ কয়েকবার নিয়ম করে আসতেন। হিসেবটা কিছুটা মিলছে মনে হচ্ছে। অচিন্ত উঠে পড়ে বললেন, যাই, কাবাবগুলো রেডি করি। আব্দুল মুখটা বেচার করে বললেন, আমি একদম অল্প খাবো। এই কয়েকদিন ধরে গ্যাস অম্বলের বড্ড সমস্যা হচ্ছে। আরে, গ্যাস অম্বলের জন্য কাবাব বর্জন মোটেই ভালো কথা নয়। একটু দাঁড়ান। এই বলে অচিন্ত ভেতরে গেলেন। একটু পর একটা কাগজ হাতে নিয়ে বেরিয়ে এসে আব্দুলের হাতে দিয়ে বললেন, 2 ট্যাবলেট আর একটা সিরাপ লিখে দিয়েছি। রাত্রে রমেনের ওষুধের দোকান থেকে কিনে খেয়ে নেবেন, দেখবেন একেবারে সেরে উঠবেন। এই বলে কাবাব বানাতে চলে গেলেন। কিছুক্ষণ পর ধুমায়মান প্লেটে কাবাবের স্টিক নিয়ে এসে টেবিলে রেখে বললেন, আসুন শুরু করা যাক। আব্দুল তাও কিন্তু কিন্তু করে বললেন, খাবো? আরে নিশ্চিন্তে খান, যে ওষুধ লিখে দিয়েছি, গ্যাস অম্বল না পালালে আমি হয় ডাক্তারি নয় রান্না, কোনো একটা ছেড়ে দেবই। বলে হো হো করে হেসে উঠলেন অচিন্ত। অগ্নি একটা স্টিক তুলে নিয়ে বললেন, এই গন্ধ তুই এমনিতেই কন্ট্রোল করতে পারবি না আব্দুল। শুধু শুধু অচিন্ত বাবুকে কষ্ট করে লেখালি। অচিন্ত হেসে উঠলেন আর আব্দুল আরেকটা স্টিক তুলে নিয়ে বললেন, ওরে পাগলা, খাওয়ার জন্যই তো বাঁচা রে, বাঁচার জন্য খাওয়া নয়। সবাই হেসে উঠলেন। অচিন্ত বললেন, দেখুন,
ওষুধে অনিয়ম করবেন না যেন। না না, তবে তার আগে জমিয়ে খেয়ে তো নি। অগ্নি সামান্য হেসে একটা চিকেন মুখে চালান করে চোখ বুজে বললেন, আহা, অপূর্ব। সত্যি অচিন্ত্যবাবু, আপনার রান্নার তুলনা নেই। খাবার সেরে ওনারা বিদায় নিয়ে বাড়ির পথ ধরলেন। আব্দুল প্যাকেট থেকে সিগারেট বার করে অগ্নির দিকে এগিয়ে দিয়ে বললেন, আহা, এমন খাবার রোজ রোজ পেলে মন্দ হয় না। হ্যাঁ, আর তার সাথে অচিন্তর দেওয়া ওষুধও না রোজ লাগে। এই বলে হেসে উঠলেন অগ্নি। আব্দুল বললেন, আচ্ছা, তুই তখন ওই ফার্মা কোম্পানি শুনে কি সব হিসাব টিসাব বলছিলিস বলতো? আরে এটাও বুঝলি না? উনি ফার্মাসিস্ট, মানে ড্রাগস নিয়ে কারবার। এক্ষেত্রে অবশ্যই জীবনদায়ী ড্রাগস, মানে যেগুলো দিয়ে ওষুধ তৈরি হয়। তবে যে জানে সে সবই জানে। মানে? আরে বাবা, উনি ড্রাগসের ব্যাপারে জানেন মানে ক্ষতিকর ড্রাগসের ব্যাপারেও জানেন। এবার এটা হতেই পারে ওষুধের সাথে সাথে উনি চরস, গাঁজা বা হেরোইনেরও ব্যবসা করেন। আর সেটা হলে ওই পাগল মানে ইন্টেলিজেন্স অফিসারের সাথেও ওনার যোগসূত্র বার করা যায়। কি বলছিস? মানে উনি সব কিছুর হোতা? কিন্তু ড্রাকুলার ব্যাপারটা কি? উনি কি সত্যি ভ্যাম্পায়ার হয়ে গেছেন নাকি? সেটা তো প্রমাণ করতে হবে রে, ফাঁদ পাততে হবে। কি ফাঁদ? সেটা ভেবে বের করতে হবে, বুঝলি? বেশ, ভেবে নে, আমি ওষুধটা কিনি। ওই যে রমেনের দোকান এসে গেছে। দুজনে দোকানে গেলেন। আব্দুল প্রেসক্রিপশন বার করে এগিয়ে দিতে ছেলেটি ওষুধ দিয়ে দিল। আব্দুল বললেন, চল এবার সূর্যগ্রহণের ব্যবস্থা করা যাক। হঠাৎ যেন লাফিয়ে উঠলেন অগ্নি। বললেন, তোকে আগেও বলেছি, আবার বলছি আব্দুল, তুই না থাকলে আমার অর্ধেক কেসের সমাধানই হতো না। মানে কি বলছিস কি ভাই? আমি আবার কি করলাম? সূর্যগ্রহণ করালি। ওরে বাবা, আবার হেয়ালি। অন্ধকারটা যেন ঝট করে কেটে গেল রে। এবার সূর্য বের হয়ে আসবে। ক্ষমা কর ভাই, কি বলছিস সেটা বোঝা আমার ক্ষমতার বাইরে। তুই বাড়ি যা, আমি একটু পরে আসব। আর সাবধান, সূর্যবাবুকে কিচ্ছু বলবি না। উনি ফোন করলে বা নিজে আসলে যতটা পারবি এড়িয়ে যাবি। চললাম। এই বলে অগ্নি দ্রুত উল্টো দিকে হাঁটা লাগালেন। আব্দুল বোকার মতন সেদিকে তাকিয়ে থেকে বললেন, বোঝো। বাড়ি ফিরে যেন সময় আর কাটেই না আব্দুলের। অগ্নি যে হুট করে কোথায় গেলেন তাও জানা নেই। আর কেসের সমাধানে তিনি যে কিভাবে আর কখন সাহায্য করলেন তাও জানা নেই। কেসের যদি সমাধান হয়ে গিয়ে থাকে তাহলে অগ্নি এখন গেলেন কোথায়? দূর, আব্দুলের কিছুই ভালো লাগে না। অগ্নি ফিরলেন প্রায় ঘন্টা দুয়েক পর। চোখ মুখের দীপ্তি বলে দিচ্ছে যে কাজে উনি গেছিলেন তাতে তিনি সফল। এসেই বললেন, ভ্যাম্পায়ার আসলে কি জানিস? আহ, এটা আবার কেমন প্রশ্ন অগ্নি? আরে বলি না। না জানার কি আছে? ভ্যাম্পায়ার এক ধরনের বাদুড়, রক্তচোষা বাদুড়। ঠিক। আর সেই রক্তচোষা বাদুরকে ধরতে গেলে চাই ফাঁদ, একটা মোক্ষম ফাঁদ। মানে? আরে তুই কি বলছিস? এখানে আবার বাদুড় এলো কোথা থেকে? এই দাঁড়া 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 দাঁড়া। আচ্ছা, এই সূর্য রায় কি কোনো ভ্যাম্পায়ার পুষে রেখেছে আর তাকে দিয়ে খুনগুলো করাচ্ছে? সব জানতে পারবি, আর একটু ধৈর্য ধর। পরের দিন ভোরবেলা অগ্নি বেরিয়ে পড়লেন। আব্দুল যেতে চেয়েছিলেন সঙ্গে, অগ্নি মত দিলেন না, শুধু কোরাকে নিয়ে বেরিয়ে পড়লেন। ফিরলেন সেই সন্ধ্যেবেলা। তারপর ধপ করে বিছানায় বসে পড়ে বললেন, আজ রাতে অভিযান। তৈরি থাক আব্দুল, ইজ গোয়িং টু বি থ্রিলিং। রাত 1টা। সারা দেবগ্রাম ঘুমিয়ে পড়লেও 3জন মানুষ আর একটা কুকুর জেগে।
পাশের গ্রামেই যে ঘন জঙ্গলটা রয়েছে সেখানের একটা নির্দিষ্ট জায়গায় চুপচাপ ঝোপের আড়ালে লুকিয়ে রয়েছেন অগ্নি, আব্দুল, কোরা আর ইন্সপেক্টর দাস। বেশ কিছুক্ষণ এইভাবে বসে রয়েছেন ওনারা, কিন্তু কারোরই কোনো দেখা নেই। আব্দুল বিরক্ত হয়ে বললেন, দূর, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কেন যে মাঝরাতে এই জঙ্গলে বসে বসে মশার কামড় খাচ্ছি তাও জানি না। আমায় তো কিছু বলবি না, আর কোথাও নিয়েও যাবি না, তাহলে এখানে এনেছিস কেন? কৃতজ্ঞতায় বন্ধু, তোকে তো বলেইছিলাম এই কেস সমাধানে কৃতিত্ব তোর। তাই এই চুপ, কেউ আসছে। এই বলে অগ্নি মুখে আঙুল দিলেন। আব্দুল দেখলেন একটা চাদর মুড়ি দেওয়া ছায়ামূর্তি এগিয়ে এসে একটা গাছের সামনে দাঁড়ালো। তারপর গাছটা শুঁকে দেখল। তারপর পকেট থেকে একটা ছুরি বের করে সেই গাছের একটা অংশ কেটে নিল। পরক্ষণেই দেখা গেল আর একটা ছায়ামূর্তিকে। অন্ধকারে ভালো করে তার মুখ না দেখা গেলেও বোঝা যাচ্ছে তার পরনে কালো জ্যাকেট আর মাথায় কালো হ্যাট। আগের লোকটা সচকিতে পিছনে ঘুরে চেঁচিয়ে উঠল, কে তুমি? এখানে কি চাই? কালো জ্যাকেট পরা লোকটা খ্যানখ্যানে গলায় বলল, ড্রাকুলা, আজ তোর রক্ত খাবো। তারপর কেউ কিছু করার আগেই অত্যন্ত ক্ষিপ্রতায় প্যান্টের পকেট থেকে কিছু একটা বের করে সূর্যবাবুর গলায় বসিয়ে দিল। একটা আর্তচিৎকার করে উনি মাটিতে লুটিয়ে পড়লেন। আর সঙ্গে সঙ্গে চারদিকে জোরালো আলো জ্বলে উঠল। লোকটা বিহবল হয়ে পালাতে গিয়ে দেখল চারদিকে অজস্র পুলিশ তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে। অগ্নি ঝোপ থেকে বেরিয়ে বললেন, ভয় জিনিসটা সত্যি সাংঘাতিক। যে ড্রাকুলার ভয় কেউ বের হয় না, সেই ড্রাকুলা নিজে ভয় পেয়ে কেমন ধরা পড়ে গেল। তবে আপনাকে মানতেই হবে মশাই, বুদ্ধিতে আপনি অগ্নিদেবকেও টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন। আয় আব্দুল, দেখ ইনি কে। আব্দুল সামনে এগিয়ে এসে লোকটাকে দেখে চমকে উঠলেন। এ কি অচিন্ত বাবু? শুধু অচিন্ত নয় বন্ধু, ডাক্তার অচিন্ত, দা ড্রাকুলা। মানে? সব বলবো, তবে এখানে নয়, থানায় চল। কিন্তু সূর্যবাবুকে তো একবার দেখা দরকার, যদি দেহে প্রাণ থাকে। মানে মানে যদি বাঁচানো যায়। হ্যাঁ, তা ঠিক বলেছিস, তবে আমরা কষ্ট করে আর ওনার কাছে যাব না, বরং উনিই চলে আসবেন আমাদের কাছে। মানে? মানে অতি সিম্পল। ও সূর্যবাবু, উঠে পড়ুন। সবাইকে চমকে দিয়ে উঠে দাঁড়ালেন সূর্যরায়। তারপর অগ্নির দিকে চেয়ে বললেন, এই বয়সে এত ঝক্কি কি আর পোষায় মশাই? থপ করে পড়ে গিয়ে হাঁটুটা মনে হয় গেল। আর অচিন্ত, তোমাকেও বলি হারি, এত জোরে কেউ মারে? কিন্তু আপনি কিভাবে? সবই অগ্নিবাবুর বুদ্ধি। এই বলে পরনের চাদরটা সরালেন উনি। সবাই দেখল ওনার গলায় দুটো স্পন্ডেলাইটিসের বেল্ট লাগানো। তাতে দুটো ফুটো হলেও সেগুলো ভেদ করে সূর্যবাবুর গলা অবধি পৌঁছতে পারেনি অচিন্তের অস্ত্র। থানায় হাতে হাত করা পরে বসে আছেন অচিন্ত। সামনে গোল হয়ে বাকিরা। সবার উৎসুক চোখ তাঁর দিকে দেখে একটু হেসে উঠে দাঁড়ালেন অগ্নি। তারপর শুরু করলেন, এই ঘটনার সূত্রপাত কালী পুজোর আগের দিন, যখন একজন পাগলের মৃতদেহ আবিষ্কার হয় আর গলায় পাওয়া যায় দুটো ক্ষতচিহ্ন। পাশে রক্ত দিয়ে লেখা ড্রাক, যা দেখে সবাই ধরে নেয় মৃত ব্যক্তি আসলে ড্রাকুলা লিখতে চেয়ে শেষ করতে পারেনি। এদিকে গলায় ওই ক্ষতচিহ্ন, যা দেখে সদন্তের কথাই মনে হয়। কাজেই সবাই ড্রাকুলা তথ্যে বিশ্বাস করে, আর আসল লোক দিব্যি কাজ হাসিল করে যায়। কিন্তু তাও তো অনেক প্রশ্ন রয়ে যায় অগ্নি। কি দিয়ে হত্যা করছিল অচিন্ত যাতে অমন ক্ষত হয়ে যায়? কেন করলো এতগুলো খুন?
আর ওই পুরুত মশাই খুনের স্পটে ওই আংটিটা এলো কি করে? আর সব থেকে বড় প্রশ্ন হলো, তুই ওনাকে সন্দেহ করলি কেন? অনেকগুলো প্রশ্ন করলি, তাই এক এক করে উত্তর দিই। প্রথমে কেন করলো এতগুলো খুন দিয়ে শুরু করা যাক। তোদের মতে অচিন্ত হলেন এক মহান ব্যক্তি, যিনি ডাক্তারি পাশ করে এই গ্রামেই পড়ে থেকেছেন, কম ভিজিটে রুগী দেখেছেন। আসলে এখানে থাকাটা ওনার বাধ্যতা ছিল, উনি অন্য কোথাও যেতেই পারতেন না। উনি কোনো এক সময় এই গ্রামের লাগোয়া জঙ্গলে আবিষ্কার করেন গাঁজা গাছ, তাও আবার একটা নয়, এক সারি। ডাক্তার হওয়ার সুবাদে উনি ভালোই বুঝেছিলেন যে এই গাছ থেকে ওনার কিরকম রোজগার হতে পারে। উনি তাই ওখানে সেই গাছগুলো লালন পালন করতে থাকেন। আস্তে আস্তে গাছ বাড়তে লাগলো, আর ওনার ব্যবসা ফুলে ফেঁপে উঠতে লাগলো। ও, তাহলে সেই জন্যই মাঝে মাঝে উনি জঙ্গলে যেতেন। কেউ জিজ্ঞাসা করলে বলতেন জড়িবুটি আছে, সেগুলোই সংগ্রহ করতে যাচ্ছি। ঠিক। আর এমনিতেও ওই জঙ্গলে কেউই যেত না, কাজেই উনি নিশ্চিন্তে কাজ করতেন। কিন্তু বিপত্তি বাঁধল দিন 15 আগে, যখন পাগল সেজে এক ইন্টেলিজেন্স অফিসার এখানে এলেন। ওনাদের কাছে খবর ছিল এখানে কোথাও ড্রাগসের কারবার হচ্ছে, সেটারই খোঁজে। অচিন্ত বুদ্ধিমান, পাগলটার গতিবিধি দেখে তার সন্দেহ হয়। আর তারপর সেদিন রাতে আমরা ওর বাড়ি থেকে বেরিয়ে আসার পর ও চুপি চুপি পাগলটার পিছু নেয় আর দেখে সে জঙ্গলে ঢুকে সেই গাছ দেখছে। তারপর সে বেরিয়ে গোয়ালের কাছে যেতেই অতর্কিতে মোক্ষম আঘাত হানে। পাগলের বেশে অফিসার মৃত্যুর আগে নিজের আততায়ীকে দেখতে পেয়ে তার নাম লিখতে যান, কিন্তু কিছুটা লিখেই মারা যান। আর তাতে লাভই হয় অচিন্তর, কারণ সেই লেখাটা আর ক্ষতচিহ্নের জন্য তদন্ত অন্য খাতে বইতে শুরু করে। কিন্তু অস্ত্রটা কি? দাস, দেখাও অস্ত্রটা। তুই খুব ভালোভাবেই চিনিস ওটা। দাস একটা কাগজে মোড়া জিনিস বের করে কাগজটা সরাতেই আব্দুলের চোখ কপালে উঠে গেল। এ কি? এ তো কাবাবের চিকেন গুলো বের করার জন্য কার্ভিং ফর্ক। একদম। কাবাব বের করতে এই কার্ভিং ফর্ক ব্যবহার করি আমরা। এর বিশেষত্ব হলো এর দুপাশের কাঁটা থাকলেও মাঝের অংশ ফাঁকা, তাই স্টিকের মধ্যে লেগে থাকা চিকেনকে খুব সহজে এটা দিয়ে বের করে নেওয়া যায়। আর অচিন্তর কাছে এটা থাকেই, কিন্তু এটা দিয়ে হত্যা করায় যে কেসটা অন্য একদিকে মোড় নেবে সেটা উনি বোঝেননি। কিন্তু যখন দেখলেন সবাই ভাবছে এই মৃত্যুর পেছনে আছে ড্রাকুলা, উনি তো আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। কিন্তু স্যার, উনি পুরুত আর রোহিতকে কেন মারলেন? ওনারা কি করেছিল? আসলে এই কেসে ফাঁসানোর জন্য অচিন্ত বাবুর দরকার ছিল একজনকে। আর আমরা যেদিন সূর্যবাবুর সাথে দেখা করলাম, তখন সূর্যবাবুর অমন ব্যবহার দেখে আমাদের সন্দেহ হয়, আর সেটা আমরা আলোচনা করি। ধূর্ত অচিন্ত তখনই প্ল্যান করে এই কেসে সূর্যবাবুকে ফাঁসানোর। সেদিন রাত্রে পুজোর পর পুরোহিত মশাই সূর্যবাবুকে কিছু একটা বলাতে উনি হন্তদন্ত হয়ে চলে যান। যা দেখে আব্দুল বলে যে কি এমন ঘটলো যে উনি এমন দৌড়ালেন। সেটা শুনে ফেলে অচিন্ত। ব্যাস, তারপরেই সিদ্ধান্ত নেয় খুনটা করার। আরে সে তো উনি বললেন যে পরের দিনের বিসর্জনের পুজোর বেশ কিছু উপকরণ নাকি পাওয়া যাচ্ছে না, তাই তড়িঘড়ি চলে যাই। কিন্তু অচিন্ত পুরুতমশাইকে মারল কি করে, কখন? সেদিন বাজির খেলা শুরু হতেই সব আলো নিভিয়ে দেওয়া হয়েছিল। সেই অন্ধকারে অচিন্ত টুক করে আমাদের পেছন থেকে চলে যান
আর পুরোহিত মশাইকে কিছু একটা জরুরি কাজের বাহানায় ওই বাঁশবনে নিয়ে গিয়ে হত্যা করেন ওই কার্ভিং ফর্ক দিয়ে। হতভাগ্য মানুষটা কোনো কারণ ছাড়াই শুধু একজনের ওপর দোষ চাপানোর খেলায় খুন হয়ে গেলেন। তারপর কাজ শেষ করে আবার অন্ধকারের সুযোগে চুপচাপ নিজের জায়গায় এসে দাঁড়ান। 1 ঘন্টা লাগবে বাজির প্রদর্শনীতে, সেটা তো উনি ভালোভাবেই জানতেন। আর রোহিত, তাকেও কি ওই জন্যই? একটা কারণ তো ওটা বটেই, তবে এই কাণ্ডে রোহিত ছিল অচিন্তর একজন সহকারী। সে কি? হ্যাঁ, আপনার আংটিটা ওখানে ফেলে আসে রোহিতই, যাতে আপনার ওপর সন্দেহ পড়ে। রোহিতকে অনেক আগে থেকেই চিনত অচিন্ত। আপনার কাছে কাজের জন্য উনিই পাঠান ওকে আপনার ছেলের কাছে। আমরা খোঁজ নিয়ে জেনেছি। কাজেই তাকে কাজে লাগাতে বিশেষ অসুবিধা হয়নি অচিন্তর। কি সাংঘাতিক! তা তো বটেই। আপনার ওপর সন্দেহ আনতে উনি বলেন যে রোহিত রক্তের পাউচ চাইতে এসেছিল, তারপর রক্ত নাকি চুরি গেছে। এতে করে সন্দেহ দানা বাঁধতেই ওকে মেরে ফেলে, যাতে মনে হয় আপনি ভয় পেয়ে এটা করেছেন। কিন্তু তুই ওনাকে সন্দেহ করলি কেন, আর কিভাবেই বা করলি? বললাম না, তোর কল্যাণে। আরে আমি কি করলাম? তোর গ্যাস হলো, তুই কাবাব খাবি না বললি, আর তাতে তুই অচিন্তকে সন্দেহ করলি? আমি কিছু বুঝছি না ভাই। তোকে অচিন্ত প্রেসক্রিপশন লিখে দিল। তারপর আমরা ওষুধের দোকানে গেলাম। গিয়ে ওষুধ নিতে গিয়ে ওখানে অচিন্তর প্রেসক্রিপশনের প্যাডটা দেখে মাথাটা বোঁ করে ঘুরে গেল। ইংরেজিতে লেখা, ডক্টর অচিন্ত সরখেল, MBBS, CAL। প্রথম 4টে অক্ষর জুড়লে কি দাঁড়ায়? DRAC। ও মাই গড! ব্যাস, তখনই সন্দেহ হলো। আর এতদিন ধরে মনের মধ্যে থাকা খটকাটাও এক পলকে কেটে গেল। কি খটকা? অচিন্ত বলেছিলেন পাগলটা নাকি বহু বছর দেবগ্রামে আছে, কিন্তু ও মাত্র দিন 15 আগে এসেছিল। আসলে উনি আমাদের বিভ্রান্ত করে দিতে চেয়েছিলেন। আর তাছাড়া আরেকটা ব্যাপার ঘটিয়ে উনি তদন্তের মোড় ঘোরাতে চেয়েছিলেন, কিন্তু এখন সেটার জন্যই সম্পূর্ণ ফেঁসে গেলেন। কি সেটা? সেই বাচ্চাটা যাকে ড্রাকুলা কামড়েছিল, মনে আছে? হ্যাঁ, কিন্তু আমি হাসপাতালে খোঁজ নিয়েছিলাম, ওখানে কোনো বাচ্চা ভর্তি হয়নি, আর কেউ অচিন্তের কাছে রক্ত চাইতেও আসেনি। অথচ উনি আমাদের বলেছিলেন উনি খোঁজ নিয়ে জেনেছেন বাচ্চাটা হাসপাতালে ভালো আছে। আসলে উনি ভেবেছিলেন এই ড্রাকুলার অ্যাঙ্গেলটাও এনে রাখা ভালো। যদি সূর্যবাবুকে কোনো কারণে ফাঁসানো না যায়, তাহলে এই ভ্যাম্পায়ার বাবাজিকে হাজির করে রাখা গেল। ওনার সব জারিজুরি বুঝতে পেরে আমি সূর্যবাবুর দ্বারস্থ হই। উনি সব শুনে এক কথায় রাজি হয়ে গেলেন সাহায্য করতে। আরে এটা তো আমার ডিউটি। তাছাড়া এই পাঁচিটাকে ধরতে এইটুকু রিস্ক না নেওয়ার কিচ্ছুই নেই। কম বয়সে আমি রেগুলার কুস্তি করতাম। কিন্তু অচিন্ত ওনাকে খুন করতে গেল কেন? আমাকে অগ্নি শিখিয়ে দিয়েছিল। আমি ফোন করে ডাক্তারকে বললাম যে আমি জঙ্গলে বেশ কিছু গাঁজার গাছ দেখতে পেয়েছি, আর সেটা পুলিশকে জানাবো। ও বেটা বলল যে ও একবার দেখতে চায়, আর তারপর একসাথে পুলিশকে জানাবে। আমি বুঝলাম বেটা টোপ গিলেছে। আমরা দুপুরেই বিভিন্ন টিম পাঠিয়ে চারদিক তন্ন তন্ন করে খুঁজে জঙ্গলের ওই বিশেষ জায়গাটায় গাছগুলি আবিষ্কার করি, আর টোপ ফেলে অপেক্ষা করি। বাদুর মশাই মানে অচিন্ত সেই টোপে সুন্দর ধরা দিয়ে দিলেন। অচিন্ত রাগে গজগজ করতে করতে বললেন, তুমি জানো না অগ্নিদেব সান্যাল কার ল্যাচে পা দিয়েছ? আমি অচিন্ত সরখেল, চিনে রাখো আমায়। এই দেখাই শেষ দেখা নয়, আবার দেখা হবে আমাদের।
আর তখন হিসেবটা বুঝিয়ে দেব। অগ্নি হাসলেন, তারপর একটা সিগারেট ধরিয়ে বললেন, আপাতত আপনি জেলে বসে ভালো করে অঙ্ক করে দেখুন হিসেবের গড়মিলটা ঠিক কতখানি। তারপর যদি কখনো বের হতে পারেন আসবেন, হিসেবের খাতাটা আমি মিলিয়ে দেব। আর হ্যাঁ, আপনার মতো মানুষ সত্যি ড্রাকুলার স্বামী, সাধারণ মানুষের রক্ত চুষে খাওয়া ড্রাকুলা। দাস এরপর অচিন্তকে নিয়ে চলে গেল। সূর্যবাবু এসে অগ্নিকে জড়িয়ে ধরে বললেন, না বুঝে অনেক কটু কথা বলে ফেলেছি ভাই, প্লিজ কিছু মনে করো না। আসলে বয়স হয়েছে, কিছুটা খিটখিটে হয়ে গেছি। আর তাছাড়া এইসব ঘটনায় একটু আপসেট ছিলাম। তবে আজ আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। ড্রাকুলার হাত থেকে মুক্তি পাওয়ার আনন্দে কাল সন্ধ্যাবেলা আমার বাড়িতে সবার নিমন্ত্রণ। পরদিন সূর্যবাবুর বাড়িতে দারুণ এলাহি আয়োজন। স্টার্টারে একটা করে ফিশ ফ্রাই সবে মুখে তুলেছেন অগ্নি আর আব্দুল। এমন সময় অগ্নির ফোন বেজে উঠল। অগ্নি ফোনটা তুলে বললেন, হ্যালো, হ্যাঁ অশোক কাকু বলুন। কি বললেন? আপনার হোস্টেলে খুন? কি পিশাচ লীলা? আচ্ছা আমরা আসছি।